বাংলাদেশের অধিকাংশ মানুষ তার চেয়ে কম জানা লোক নিতে চায়। এই কারণে ওই টিমটা ফেল করে। সবাই বলবে যে আমার বসটা খুব ভালো, আমার বসের মতো ফেরেশতা টাইপ মানুষ আর হয় না। কর্পোরেট ইজ নট দ্যাট প্লেস। এই ইয়াং জেনারেশন যারা আসছে, স্পেশালি জেনজি, তাদেরকে অনেক সময় বলা হয় দে আর নট ফোকাস, দে আর নট লয়াল। জেনজিদেরকে কিভাবে হ্যান্ডেল করে? সাস্টেনেবিলিটি খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেটা আপনার প্রতিষ্ঠানের সাস্টেনেবিলিটি হোক, কেরিয়ারের সাস্টেনেবিলিটি হোক। কোম্পানির প্রবলেম কি নিজের প্রবলেম ভাবতে পারবেন, সেদিনই আপনি এন্টারপ্রেনার হয়ে গেছেন। আমি প্রবলেমটা বুঝলাম, বাট আই ডোন্ট হ্যাভ এনি সলিউশন, ইউ আর নট অ্যান এন্টারপ্রেনার। আপনি কি আপনার বসকে বোঝাবার চেষ্টা করবেন যে যা বলছে এটা ঠিক না, আমারটা আগে শোনেন? সবসময় সব কথা মুখে বলতে হয় না, কাজ আপনার হয়ে কথা বলবে। একজন লিডার, তিনি স্বপ্নবাজ। একজন লিডার যিনি আসলে নেতৃত্ব দেন শুধু অর্গানাইজেশনকে না, নেতৃত্ব দেন এন্টায়ার টিমকে। শুধু টিম কেন, তিনি আসলে একজন নেশন বিল্ডার ইন মাই পয়েন্ট অফ ভিউ। সো সেজন্যই আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের মিট দ্য লিডার্স সিজন 3 উইথ কেএম হাসান রিপন। এবং আমি আজকে যার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, তিনি খুবই পরিচিত মুখ আপনাদের সবার, তানভীর শাহরিয়ার রিমন, যিনি একাধারে র্যানকন গ্রুপের ওয়ান অফ দি সিইওস, যিনি মাল্টিপল বিজনেস দেখছেন, বিশেষ করে রিয়েল এস্টেট এবং ফিশিং। তানভীর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড ইন্ট্রোডাকশন। এত মানে মানে আপনি যে আমার প্রতি খুব বায়াস, সেটা বোঝা গেছে, মানে আপনি যেভাবে ইন্ট্রোডাকশন দিচ্ছেন। আপনার মানে কর্পোরেট প্রোফাইলের চেয়ে আপনার যে অন্যান্য যে অ্যাক্টিভিটিস, সেগুলোতে আমি বেশি ইন্সপায়ার হই। বিশেষ করে দ্য ওয়ে ইউ ওয়ার্ক ফর দি ইয়াং পিপল, ইয়াং জেনারেশন, সোশ্যালি আপনি যেভাবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন। অ্যান্ড আই হ্যাভ সিন ইউ হ্যাভ ডান সাম ওয়ান্ডারফুল ওয়ার্কস ডিউরিং কোভিড টাইম। অ্যান্ড রিয়েলি শুধু আমি না, অনেকেই আসলে ইন্সপায়ার হন। তো আমার কাছে মূল ফোকাসটা আসলে আপনার ওই রোলটা। সো দ্যাটস ওয়াই আই ওয়াজ লিটল ফাম্বলিং, বাট I really admire you, not only as a corporate profile, a leader, but very, আমি বলবো যে polished, decorative একজন professional. না, থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন, যে আপনি এত সুন্দর করে, আপনি এমনিতেই সুন্দর কথা বলেন। আমি কিন্তু আপনার একজন বিগ ফ্যান। আপনি মানে এটা ক্যামেরার সামনেও বলছি যে আমি আপনার সাথে আমার দীর্ঘ সম্পর্ক, প্রায় এক যুগ তো হবেই। তো এই যে আমাদের ফ্রেন্ডশিপ, আমাদের পার্টনারশিপ, আমাদের একসাথে পথ চলা, আমিও কিন্তু আপনার অনেক কাজ দ্বারা কিন্তু ইন্সপায়ার্ড। আপনি যে শুধু বললেন যে আপনি আমার কাজ দেখে আপনি ইন্সপায়ার হন, আমি কিন্তু আপনার অনেক কাজ দ্বারা ইন্সপায়ার্ড। আপনি আপনার প্রফেশনের বাইরে গিয়েও আপনি যেভাবে ইউথদেরকে মোটিভেট করেন, তাদেরকে ইন্সপায়ার করেন, ইউ ট্রাভেল অ্যারাউন্ড দ্য কান্ট্রি, এই মাথায় ওই মাথায়, যখন যেখানে প্রয়োজন আপনি ছুটে যান, এবং এই জিনিসগুলো আসলে ভেরি ইন্সপায়ারিং এবং প্যাশন থেকে করেন আপনি। হ্যাঁ, দ্যাট ইজ নট ইউর ব্রেড অ্যান্ড বাটার, বাট আপনি তারপরে এটা করছেন। এই যে প্রো বোনো সার্ভিসটা আপনি দিয়ে যাচ্ছেন, এইটার কারণে আমি অ্যাডমায়ার করি, বিকজ ওইটা আসলে আপনার করার দরকার নাই, বাট আপনি তার বাইরে গিয়ে এটা করছেন, বিয়ন্ড ইউর মানে রুজি, তার বাইরে গিয়ে এটা করছেন, হুইচ ইজ ভেরি ইন্সপায়ারিং। মানে তানভীর ভাই, মানে ডেফিনেটলি আপনি আমার সাথে একমত হবেন। দিন শেষে আমাদের কিন্তু মানে গিভিং ব্যাক টু দ্য সোসাইটি, এই একটা কনসেপ্ট কিন্তু আমাদের আছে, একসময় আমাদেরকে দিতে হবে। আপনি এই যে আপনার দীর্ঘ ব্যস্ত সময়, আমি যখনই চিটাগংয়ে যাই আমি আপনাকে দেখি যে হাউ ডিফিকাল্ট টু ফাইন্ড টাইম। Yeah, that's true. বাট তারপরেও আপনি কিন্তু অনেক ধরনের কাজে নিজেকে সংযুক্ত রাখেন। সো এটা ডেফিনেটলি আপনার প্যাশন না থাকলে আপনি এটা পারবেন না। হ্যাঁ, ডেফিনেটলি। আসলে আপনি যেটা বলছেন, অবশ্যই কোনো কাজের প্রতি প্যাশন না থাকলে আপনার ওই কাজটা করতে ইচ্ছে করবে না। সো ডেফিনেটলি এটা একটা বড় প্যাশনের জায়গা। আর আরেকটা বড় জিনিস হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট। ইফ ইউ ক্যান ম্যানেজ ইউর টাইম প্রপারলি, আপনি কিন্তু আপনার সময় ব্যবস্থাপনার কারণে আপনি অনেক কাজ কিন্তু চাইলে করতে পারবেন। অনেকে অভিযোগ করে যে ভাই আমি আসলে ব্যবসা বাণিজ্য করছি কিংবা চাকরি করছি, বা আমার অনেক দায়িত্ব, আমি অনেক কিছু করতে পারছি না। এটা আসলে অজুহাত আমার কাছে। ইফ সামওয়ান ক্যান ম্যানেজ দেয়ার টাইম প্রপারলি, তাহলে কিন্তু আসলে সে তার রুটিন কাজের বাইরে গিয়েও অনেক কাজ করতে পারে, অনেক সোশ্যাল কাজের সাথে ইনভলভ থাকতে পারে। সমাজে আসলে ওই যে আপনি বললেন যে সমাজকে কিছু দেয়ার আছে, ফিরিয়ে দেয়ার আছে। আমরা তো আসলে পৃথিবী থেকে কেবল নিচ্ছি, এই যে দেয়ার ইচ্ছেটুকু, সেটা আসলে মানুষের মধ্যে থাকতে, উইল পাওয়ারটা যাদের আছে তাদের মধ্যে ওই প্যাশনটা কাজ করে টু গিভ ব্যাক।
বাই দ্য ওয়ে আমাদের জন্য কিন্তু আজকে প্যাস্তো আমাদের জন্য কফি পাঠিয়েছে, ক্যাপুচিনো। we can take one sip from this pesto. Okay. Thank you Pasto. Thank you Pesto. তানভীর ভাই, আপনার সম্বন্ধে যতই পড়ছিলাম আমি অবাক হচ্ছিলাম সত্যি, বিকজ এটা 1-2 পৃষ্ঠার ব্যাপার না। যে আমাকে পাঠিয়েছে আপনারই একজন ভক্ত, আমি তাকে বলছিলাম যে তানভীর ভাই সম্বন্ধে এমন কিছু লিখে পাঠাও, তো সে আমাকে অনেক লিখে পাঠিয়েছে। বাট আমি সেখানে যেটা একটা জিনিস নোট করেছি যে আপনি অলমোস্ট 22 বছর আপনি অ্যাজ আ প্রফেশনাল, অ্যাজ আ ডেকোরেটিভ প্রফেশনাল হিসেবে আপনি কাজ করছেন, সোসাইটিকে দিচ্ছেন। সো ডেফিনেটলি যখন আপনি শুরু করেন আপনার 22 বছর এই ফেব্রুয়ারির 1 তারিখে পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। 22 বছর পূর্ণ হলো ফেব্রুয়ারিতে। বাট শুরু করেছেন বা শুরু করেননি, থিঙ্কিং টু স্টার্ট ইউর ক্যারিয়ার, কোন ওয়ান লেসন আপনার পুরো জার্নিটাকে রিডিফাইন করেছে বা আপনার মাইন্ডসেটটাকে চেঞ্জ করেছে মনে পড়ে? হ্যাঁ, এটা যদি আমি বলতে চাই তাহলে ট্রুথ বি টোল্ড আমি কোনো প্ল্যান করে শুরু করি নাই। আই স্টার্টেড বিট আর্লিয়ার, মানে ধরেন ইভেন বিফোর কমপ্লিটিং মাই গ্রাজুয়েশন। এটা আমি বিভিন্ন জায়গায় বলেছি। আই গট অ্যান অপরচুনিটি অ্যান্ড আই ওয়াজ অ্যাকচুয়ালি লুকিং ফর অ্যান অপরচুনিটি অ্যান্ড বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমি সেই সুযোগটা পেয়ে যাই এবং আই স্টার্টেড মাই কেরিয়ার ইন রিয়েল এস্টেট অ্যাজ এ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার। ব্যাক ইন দোজ ডেজ আই এম টকিং অ্যাবাউট 2003 কথা। তো ওই দিন থেকে আজকে পর্যন্ত এই 22 বছরের জার্নিতে আমি কোনো একটা সিঙ্গেল ডেও পাইনি যেদিন আমি কাজের কারণে আমার কাছে মনে হয়েছে আমি খুব ক্লান্ত বোধ করছি, যে আমি খুব টায়ারিং মনে হচ্ছে আমার কাছে। এটা এখনকার অনেককে দেখি যে আই এম টায়ার্ড। হ্যাঁ, ওটা হতে পারে, বাট এই 22 বছর জার্নিতে নট এ সিঙ্গেল ডে আমার কাছে এটা অনুভব হয় নাই যে আজকে আমার অফিসে যেতে ইচ্ছে করছে না, আজকে আমার কাজ করতে ইচ্ছে করছে না। তো যেটা আমার কাছে মনে হয়েছে যে মানে এটার পিছনের মূল কারণটা, সেটা ফ্রম দ্য ভেরি আর্লি ডেজ আমি আমার কাজটাকে আমি খুব এনজয় করা শুরু করেছি। ধরেন I got many opportunities in multinational bank, in local banks. আমি কিন্তু early of my careers, but I opted out from those options. আমি রিয়েল এস্টেটটাকেই কেরিয়ার হিসেবে আমি চুজ করেছি এবং এটা নিয়ে ধরেন ডিবেট হইতে পারতো ওই সময়, বা ডিবেট হয়েছেও। পরিবার থেকে এক ধরনের প্রেশার ছিল যে একটা মানুষ যখন একটা মাল্টিন্যাশনাল ব্যাংকে কাজ করার সুযোগ পায় আর সে একটা লোকাল প্রতিষ্ঠানে কাজ করবে, এটাকে বেছে নেয়, তখন কিন্তু তাকে নানান ধরনের স্টিগমাতে পড়তে হয়। তো আই ফেসড দ্যাট পার্ট টু ইন মাই লাইফ, এবং ওই জায়গায় আমি কিন্তু আমার হার্টের কথা শুনেছি। কেন বলছি যে আই ফলেন ইন লাভ উইথ মাই ওয়ার্ক, যে কাজটা আমি করছিলাম, দ্যাট ইজ রিয়েল এস্টেট। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের রিয়েল এস্টেটের একটা বড় পার্ট হচ্ছে ডিজাইন অ্যাসপেক্ট। এখানে সৃষ্টির একটা মজা আছে, একটা ক্রিয়েশনের মজা আছে, ক্রিয়েটিভিটির জায়গা আছে। তো আমি ভেরি আর্লি অফ মাই কেরিয়ার, আমি যেহেতু এমটি হিসেবে শুরু করি এবং আমার বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করার সুযোগ হয়, এবং আমার খুব অল্প বয়সে আমি বাংলাদেশের বড় বড় যারা স্থপতিরা আছেন তাদের সাথে আমার ইন্টারাকশনের সুযোগ হয়। ওই সময় গিয়ে আমার ওই ডিজাইন অ্যাসপেক্টটা আমাকে খুবই অ্যাট্রাক্ট করে, আমার আনন্দের জায়গায় পরিণত হয়। আমি ডিজাইনকে ভালোবেসে ফেলি, বিল্ডিং বানানোটা আমার প্যাশনের জায়গায় পরিণত হয়, এবং ওইটাকে আমার কাছে একটা আবাদতের মতো মনে হয়। আপনি যখন কোনো কাজ আবাদতের মতো করেন, ওরশিপিংয়ের জায়গা থেকে করেন, এটার মধ্যে কিন্তু ক্লান্তিবোধ আসে না, আপনি এটাকে ভালোবাসেন, আপনার প্যাশন তৈরি হয় ওই জায়গার প্রতি। সো আমার যেটা হয়েছে, আমি ওই ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই ক্যারিয়ার আই এম দ্যাট প্যাশনেট হোয়াট আই এম অ্যাকচুয়ালি ডুইং ফর লাস্ট 22 ইয়ার্স। আমি রিটায়ার করতে চাই না, আমি যতদিন বেঁচে থাকি আমি কাজ করতে চাই। খুব মানে পপুলার একটা সেইং আছে, আপনি হয়তো শুনেছেন, যে আই এম রিটায়ার্ড বাট আই এম নট টায়ার্ড। হ্যাঁ, দ্যাটস অলসো ট্রু। হ্যাঁ, এই ধরনের দ্যাট ইজ এ গুড সেইং, যে আই এম রিটায়ার্ড বাট আই এম নট টায়ার্ড। টায়ার্ড হওয়া যাবে না। এবং এই জন্য আমি মনে করি যে আপনার মনটাকেও একটু কালারফুল রাখা দরকার আছে। মানে আপনি যেটা করছেন, আপনি কাজ করতে গিয়ে আপনি যদি সবসময় বকডাউন থাকেন, আপনি যদি স্ট্রেস ডাউন থাকেন, তাহলে কিন্তু আপনি অল্পতে বুড়িয়ে যাবেন। আপনার বয়স বায়োলজিক্যাল এজ জানা হচ্ছে তার চেয়ে বেশি বুড়িয়ে যাবেন আপনি। আপনার বায়োলজিক্যাল এজটাকে ঠিক রাখার জন্য আপনাকে আপনার
মানে এই যে কর্পোরেট স্ট্রেস আছে, সেই স্ট্রেসটাকে কী করে কন্ট্রোলে রাখতে হয়, বা স্ট্রেস সবার জীবনে আছে, আপনার আমার সবার জীবনে আছে, বা এটা যাতে ডিস্ট্রেসে পরিণত না হয়, এই জিনিসটাকে আমরা যদি মেনটেন করতে পারি এবং আমাদের লাইফটাকে যদি আমরা কালারফুল রাখতে পারি, মনটাকে কালারফুল রাখতে পারি, তাহলে কিন্তু আপনার বায়োলজিক্যাল এজকে আপনি কিন্তু সবসময় পরাজিত করতে পারবেন, এটা সম্ভব। এখন এটার সঙ্গে একটা পাল্টা, প্রথমেই আমি আমার মাথায় আপনার এই কথা থেকে কয়েকটা প্রশ্ন এসেছে, বাট তার আগে আমি ফার্স্ট যে কোয়েশ্চেনটা আসলে করতে চাই সেটা হচ্ছে যে ধরুন আপনি সিলেক্ট করলেন যে রিয়েল এস্টেটে যাবেন, হু হেল্পড ইউ টু সিলেক্ট দ্যাট, অর কিভাবে আপনার মাথায় আসলো যে রিয়েল এস্টেট ইজ ইয়োর সেক্টর, অর আপনি ক্যারিয়ার সিলেকশনের ক্ষেত্রে আপনি কি কোনো টুলস বা কারো পরামর্শ নিয়েছেন? না, ট্রুথ বি টোল্ড আমি আপনাকে আগেই বলেছি যে আমার এটা প্ল্যান করে হয়নি। আচ্ছা, আমার একটা অপরচুনিটি দরকার ছিল, আই গট অ্যান অপরচুনিটি ইন রিয়েল এস্টেট। এটা এরকম নয় যে আই ওয়াজ প্যাশনেট ফর রিয়েল এস্টেট, অর আই ওয়াজ প্যাশনেট ফর ব্যাঙ্কিং, অর আই ওয়াজ প্যাশনেট ফর এমএনসিস, এরকম কিছু না। আই ওয়াজ ইন এ সিচুয়েশন, যে সিচুয়েশনে আমার একটা অপরচুনিটি দরকার ছিল, একটা সুযোগ দরকার ছিল। এটা কোন এজের দিকে? এটা আমি বলছি 2003-র কথা। 2003, তো ভেরি আর্লি এজ অফ। ইয়েস, অফকোর্স। এই সময় চিন্তা আসে মানুষের মাথায় যে আই নিড অ্যান অপরচুনিটি, নাকি আপনি ওরকম সিচুয়েশনে? সিচুয়েশন ওয়াজ সাচ, আমি এই জন্যই বলছি। আপনি কোনো একটা পুশ পেয়েছিলেন পেছনে? হ্যাঁ, পুশ ডেফিনেটলি আই হ্যাড। ওকে, এন্ড দেন আপনি sometimes you need a kick. ওকে, and it is not necessarily it is required for a particular age. Okay. আপনি even you can find the kick every day. At this age even you can find the kick if you know how to get it. Or it's the kick, বোঝেন না তো? হ্যাঁ, এটা বোঝার জন্য আপনার রিজন অফ লিভিংটা খুব দরকার আছে। ইফ ইউ নো দ্য রিজন অফ লিভিং, ইফ ইউ ক্যান ফাইন্ড ইট, দেন ইউ ক্যান গেট দ্য কিক। এটা জাপানিরা খুব ভালো পায়, বা তারা তাদের জীবনের কাজের মধ্যে দেখবেন যে 100 বছর বয়স হয়ে গেছে, বাট দে ডোন্ট ফিল টায়ার্ড। তারা তাদের ওরকম অবকাশ নাই। আপনি ইকিগাই বইটা পড়েছেন নিশ্চয়ই, ইকিগাইতে আপনি এই জিনিসটা খুব সুন্দর করে আলোচনা করেছেন, রিজন অফ লাইফ। হ্যাঁ, তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে মানে আপনার কিকটা ইম্পর্টেন্স। দোজ ডেজ আই গট এ কিক অ্যান্ড দ্যাট কিক টোল্ড মি যে ইউ নিড অ্যান অপরচুনিটি। আপনাদের ফ্রাস্ট্রেশন আসেনি কেন তাহলে? আমরা কেন দেখছি বাংলাদেশের বর্তমান সোসাইটিতে যেটা হচ্ছে, ধরুন দুই ধরনের সিনারিও আছে। এক ধরনের সিনারিও হচ্ছে যে আমার কাছে সব আছে, আমার বাবা মার থেকে আমি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব পাচ্ছি, সো আই হ্যাভ নো ওয়ারি। এটার একটা সিচুয়েশন। সো হি ইজ নট অ্যাকচুয়ালি হাংরি ফর ওয়ার্ক। আর একটা সিচুয়েশন আছে যে আমার কাছে কিছু নাই, আমার বাবা মার সাপোর্টও নাই, বা আমি ওরকম অন্ন, বস্ত্র, বাসস্থানও পাচ্ছি না। সো সেটা আবার এক ধরনের ড্রিভেন, যে ওইখানেও আমি ব্ল্যাঙ্ক, আমি এটা মানে আমি হাংরিটা বুঝতে পারছি না। আপনি বুঝেছেন? একটা জিনিস হচ্ছে যে সবার মধ্যে হাঙ্গার আছে। হাঙ্গার যে প্রথম যে শ্রেণীর কথা বললেন সেই শ্রেণীর মধ্যেও আছে, দ্বিতীয় যে শ্রেণীর কথা বললেন তাদের মধ্যেও আছে। একজন হয়তো হাঙ্গারটা ফিল করছে না, আরেকজন ফিল করছে বিকজ অফ সার্কামস্টেন্সেস, তার আশেপাশের পরিবেশ, তার আপব্রিঙ্গিং, সব কিছু মিলিয়ে। এখন যে ফিল করছে তার মধ্যে উইল পাওয়ারটা আছে কি না? যদি উইল পাওয়ার থাকে, সে তার সেই হাঙ্গারটা অনুভব করবে, এবং অনুভব করে সেই হাঙ্গারটা মিটিগেট করার জন্য সে একটা অপরচুনিটি খুঁজে নেবে। ওটা খোঁজার জন্য তার উইল পাওয়ারটা দরকার। এখন যতই সে হাংরি ফিল করুক, সে যদি তার ওই অন্যের সন্ধানে না বের হয়, তাকে কিন্তু কেউ ঘরে এসে খাবার দিয়ে যাবে না। দ্যাটস দ্য ব্রুটালিটি অফ দিস ওয়ার্ল্ড। এটার জন্য হলো যে কাজটা আপনি করবেন বা যে জিনিসটা আপনি চাইবেন 100% আপনাকে চাইতে হবে, হাফ হার্টেড কোনো চাওয়ার সুযোগ নাই। ফর এক্সাম্পল, আমি মিডনাইটে আমার কফি খেতে ইচ্ছে করলো। এখন আপনি এটা আপনার অপরচুনিটি আছে যে কোথাও না কোথাও এই শহরের মধ্যে একটা কফি শপ আছে যেটা 24/7 খোলা থাকে এবং রাতেও খোলা থাকে। তো এটা কি? এই যে আমাদের এই কফি শপ পাঁচটা। তাহলে আপনি এটা আপনার বাসায় যদি উত্তরাতেও হয়ে থাকে, আপনি ওই ধানমন্ডিতে আসবেন এই ফর এক্সাম্পল এই পাঁচটার কফিটা খাওয়ার জন্য। আর কোথাও ধরে নিলাম আর ঢাকা শহরে আর কোথাও কোনো কফি শপ খোলা নাই, তাহলে ওই উইল পাওয়ার উইল ড্রাইভ ইউ টু কাম হেয়ার টু হ্যাভ দিস কফি। তাহলে আলটিমেটলি আপনি যদি ওখানে বসে থাকেন যে আমি না ধানমন্ডি এত দূরে, ওখানে এত রাতে যাওয়ার দরকার নাই, বাসায় বসে থাকি, আচ্ছা ঠিক আছে পরের দিন খাবো,
ওই পরের দিন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। বাট ইফ ইউ আর প্যাশনেট এনাফ অ্যান্ড আপনার যদি ওই ড্রাইভটা থাকে না আমার এখনই কফি খেতে লাগবে, এটা 12টা একটা যাই বাজুক আমি যাবো ওইখানে, দেন ইউ ক্যান মেক ইট। সো নাও কামিং ব্যাক টু দ্যাট পয়েন্ট যে আপনি আপনার ক্যারিয়ারের সার্চিং এ ছিলেন, বিকজ ইউ হ্যাভ টু হ্যাভ আ ওয়ার্ক, That time I had to make it. and then you got the opportunity from Yes. real estate. And then আপনি এই জায়গাটাতে আপনি ওকে ভালোবাসলেন কবে থেকে? ওই যে আমি বললাম যে ভেরি আর্লি অফ দ্য ডেজ, কারণ আমি যখন কাজ করা শুরু করলাম আই ওয়াজ ফরচুনেট এনাফ যে যেহেতু আমি এমটিও ছিলাম, আমি সরাসরি আমি চেয়ারম্যানের সাথেই কাজ করার সুযোগ পেয়েছিলাম একদম আর্লি ডেজে। অ্যান্ড Is it a luck? I don't think so বিকজ প্রবাবলি যে আমার কোনো কাজে বা আমার কোনো অ্যাক্টিভিটিসে probably that interview was that interview was the kick for that chairman. He got some kick from that interview. This guy might be the right person for the place I'm looking for. হইতে পারে, you never know, মানে আমি তো জানি না আসলে, তো উনি আসলে কি দেখেছিলেন আমি জানি না, বাট প্রবাবলি আমার সিনসিয়ারিটি একটা আধা ঘন্টার ইন্টারভিউতে আপনি কি করতে পারেন, বাট আমি যেটা করেছি আই ওয়াজ ভেরি অনেস্ট অন দ্যাট পার্টিকুলার 30 minutes. উনি আমাকে ইন্টারভিউতে আমার কথাই শুনেছেন 30 minutes যে আমার কেন এই অপরচুনিটিটা দরকার, অ্যান্ড আই ওয়াজ ভেরি অনেস্ট, এবং আমি আমার অনেস্টলি আমার প্রয়োজনীয়তাটা ওনাকে তুলে ধরেছি, অ্যান্ড হি ফেল্ট যে এই অপরচুনিটিটা আমাকে দিলে জিনিসটা উইন উইন হবে, আমারও লাভ হবে ওনারও লাভ হবে। পৃথিবীটা এমন একটা জায়গা আপনাকে কিন্তু কেউ দয়া করবে না, এটা আপনি মাথায় রাখবেন। এবং আমি বিশ্বাস করি যে এটা আমাদেরকে যারা দেখছেন তারাও এটা জানেন যে পৃথিবীতে কেউ কাউকে ফ্রিতে কিছু দেয় না, কারণ পৃথিবীতে চ্যারিটি এক জিনিস আর কর্পোরেট ক্যারিয়ার আর এক জিনিস। আপনাকে কেউ দয়া করে একটা চাকরি দিয়ে দেবে না, বা একটা কাজের সুযোগ দিয়ে দেবে না, বা একটা ব্যবসা কেউ ধরিয়ে দেবে না, এটা আপনাকে কিন্তু আদায় করে নিতে হবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন সলিল চৌধুরীর একটা কথা আছে যে অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়, এটা একটা ম্যাটাফোর। লড়ে নেওয়া, যেচে নেওয়া বা চেয়ে নেওয়া মানে হচ্ছে আপনাকে অর্জন করা, সেটা অর্জন করতে হয় আসলে। তো আমার কাছে মনে হয়েছে যে ওই ইন্টারভিউটা ওয়াজ প্রবাবলি ওই 30 minutes-এর আমার ডেলিভারি, আমি হয়তো ওনাকে ওই মানে আমার পিচিং, আমার প্রেজেন্টেশন সব কিছু হয়তো ওনার কাছে ভালো লেগেছিল, অ্যান্ড ওই উইন উইন ডিলটা হয়তো হয়েছিল, বিকজ শুধু আমাকে আমার প্রবলেম সলভ করার জন্য উনি আমাকে কাজের সুযোগ দিয়েছিলেন সেটা আমি বিশ্বাস করি না। আপনার ডেফিনেটলি 30 minutes-এর মধ্যে তিনি যেটা পাবেন সেটা উনি দেখেছেন। ডেফিনেটলি উনি হয়তো কোনো এমপ্লয়াবিলিটি আমার মধ্যে খুঁজে পেয়েছেন, যে এর মধ্যে ওই এমপ্লয়াবিলিটি স্কিল আছে যেটাকে আমি হয়তো ফাইন টিউন করব, বাট ফাইন টিউন করলে সে আমাকে সার্ভিস দিতে পারবে, আমার প্রতিষ্ঠানকে সার্ভিস দিতে পারবে। এর আগে কি আপনার রিয়েল এস্টেট সম্বন্ধে কোনো ধারণা ছিল? আমার কোনো ধারণা, ইভেন আই ওয়াজ ব্লাইন্ড। আমি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, আমি কিসের ইন্টারভিউ, আই ওয়াজ ব্লাইন্ড, আমি জানতাম না। ইন্টারভিউ দিতে গিয়ে যাওয়ার পরে জেনেছি যে এটা আই কেম টু এ রিয়েল এস্টেট কোম্পানি, যেখানে বাইরে কোনো সাইনবোর্ড কিছুই ছিল না, বিকজ দ্যাট ওয়াজ এ নিউ এন্ডেভার ফর দিস কোম্পানি ইন চিটাগং। সো আমি জানতামও না, ওই যে অফিসে গিয়েছি কোনো সাইনবোর্ডও নেই, বোঝারও কোনো উপায় নেই কিসের ইন্টারভিউ দিতে গিয়েছি। আই কেম টু নো ফ্রম এ গুড ফ্রেন্ড যে এই জায়গায় তুমি গেলে এখানে ইন্টারভিউ নেওয়া হচ্ছে এরকম, প্রবাবলি দ্যাট ওয়াজ ওয়াকিং ইন্টারভিউ, নেওয়া হচ্ছে এরকম, তো তুমি যেতে পারো। সো আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড গট দ্যাট অপরচুনিটি, and then you start learning, right? অ্যান্ড ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি আপনাকে ওই যে বললাম যে আই গট অ্যান অপরচুনিটি যে আই হ্যাড টু ওয়ার্ক ইন মাল্টিপল ডিপার্টমেন্টস অ্যাজ এ ম্যানেজমেন্ট ট্রেন। এটা ওই প্রোগ্রামের মধ্যেই ছিল যে আমি মার্কেটিংয়েরও কাজ করবো, সেলসেরও কাজ করবো, বিজনেস ডেভেলপমেন্টেরও কাজ, মানে অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ এ লার্নিং প্রসেস, দ্যাট ওয়াজ এ অ্যাকচুয়ালি প্ল্যান টু ক্রিয়েট এ লিডার ফর দ্য ফিউচার। এই প্রোগ্রামটাই, এমটিও প্রোগ্রামটাই বানানো হয়েছিল এইভাবে। সো আমি প্রথমে কিছু 3 মাস এখানে, 3 মাস এখানে, 2 মাস আরেকটা ডিপার্টমেন্ট, এইভাবে কাজ করতে করতে আমি যখন ডিজাইনারদের সাথে কাজ করার সুযোগ পেলাম, মানে আর্কিটেক্টদের সাথে, দ্যাট ওয়াজ দ্য গেম চেঞ্জিং পার্ট ইন মাই লাইফ। বিকজ আমি তখন তাদের থট প্রসেসটা যখন, মানে তারা কীভাবে বিল্ডিং ডিজাইন করে, তারা কীভাবে চিন্তা করে, বড় বড় আর্কিটেক্টরা কীভাবে চিন্তা করে, তারা একটা বিল্ডিং হবে ফর এক্সাম্পল 3 বছর পরে, তারা এখানে ডিজাইন ফেজে বসে বিল্ডিংটাকে পারসিভ করছে কীভাবে, এই যে ক্রিয়েটিভ স্ট্রিংস,
এই যে এই বিষয়গুলো আমাকে মানে খুবই আমি বলবো যে আমার মধ্যে একটা তাড়না তৈরি করে, ভালোবাসা তৈরি করে ইন্ডাস্ট্রির প্রতি। অ্যান্ড এরপরে আর মানে আসলে পিছনে ফিরে তাকাতে হয় নাই, আমি সামনেই তাকিয়েছি। অ্যান্ড স্টিল আই হ্যাভ দি সেম প্যাশন ফর ডিজাইনিং, বিল্ডিং ডিজাইনস। আমি ইভেন এখন আমি র্যানকনের আমাদের যারা টপ আর্কিটেক্টস আছেন, স্টিল ট্রাস্ট মি, আমি এখনও তাদের কাছে প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করি। অ্যান্ড এই শেখার প্রসেসটা আসলে আপনাকে সবসময় চালিয়ে যেতে হবে, এটা আমি বিশ্বাস করি। যে এবং যেদিন আমার কাছে মনে হবে যে আমি অনেক কিছু শিখে গেছি বা আমি অনেক কিছু জানি, এখন আর আমার শেখার দরকার নাই, আমি মনে করি ওই দিন থেকে কিন্তু আমার পতনের শুরু হবে। ফ্যান্টাস্টিক, মানে আমি আপনার কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিলাম যে আপনি, কারণ এটা একটা মানে কোয়েশ্চেন আমরা সবাই পাই, আপনিও। আমি কোনো এক্সাজারেট করে বলছি না, আমি যেটা আমার জীবনের সত্য ঘটনা সেটাই বলছি। হ্যাঁ, এবং আমার অডিয়েন্সরা আমি 100% শিওর তারাও এটা ফিল করছে আমার মতো। কারণ সত্যি কথা যেটা মন থেকে আসে সেটা কিন্তু আসলে আপনার মাথায়ও ঢোকে। সো আমার মাথায় ঢুকছে, সেজন্য এখন পরবর্তী যে কোয়েশ্চেনটা আমার মনের মধ্যে আসছে যে এই যে এমটিও অ্যান্ড নাও ইউ আর আ সিইও, সো ফ্রম এমটিও টু সিইও, এই যে জার্নি, অ্যান্ড যে জার্নিটা করতে আপনার 22 বছর সময় লেগেছে, অন্টারপ্রেনারদের বিশ্বাস অর্জন করতে হয়েছে। সো ডেফিনেটলি দ্য জার্নি ওয়াজ নট স্মুথ, যেটা এখন আপনাকে পলিশড দেখে অনেকেই ভাবতে পারে যে খুব একটা স্মুথ জার্নি, আপনি তো ভাগ্যবান। সো ডেফিনেটলি দেয়ার ওয়ার লট অফ চ্যালেঞ্জেস, রাইট? হাউ ডু ইউ ম্যানেজ দোজ চ্যালেঞ্জেস? কেন আপনি ছিটকে পড়েননি? আমি আপনাকে একটা জিনিস বলি রিপন ভাই, উইথ ডিউ রেসপেক্ট, আপনি যে বলেন এমটিও থেকে সিও 22 বছরে জানি, নো, আমার লিডারশিপ রোলে আমি কাজ করছি অলমোস্ট 18 ইয়ার্স। ওকে, মানে আই গট এ লিফট। এখন অনেকে বলবে যে একটা লোক কিভাবে এই লিফটটা পেতে পারে, যে ফর এক্সাম্পল 4 বছর ক্যারিয়ারের 4 ইয়ার্সের মধ্যে সি লেভেলে একটা লোক পৌঁছে যাবে। নিশ্চয়ই এটা তার মামা খালুর কোম্পানি কিংবা আত্মীয় স্বজনের কোম্পানি, কিংবা হয়তো হয়তো কাউকে মালিক পক্ষের কাউকে বিয়ে শাদী করছে, করে হয়তো পজিশন বাগায় নিছে। কিচ্ছু না। আমি এখন পর্যন্ত যতগুলো প্রতিষ্ঠানে কাজ করেছি, আই সার্ভড অ্যারাউন্ড 12 ইয়ার্স ইন হাবিব গ্রুপ, অ্যান্ড রানকনে 7 বছর পূর্ণ হয়েছে। তো সব কিছু মিলে এই যে 22 বছরের কেরিয়ার, আমার কোনো প্রতিষ্ঠানে আমার কারোর সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। আমার প্রত্যেকের সাথে আমার প্রফেশনাল রিলেশনশিপ। সো এই প্রফেশনাল রিলেশনশিপের যে প্রফেশনাল যে জার্নিটা, সেই জার্নিটা ওয়াজ অলওয়েজ রিওয়ার্ডিং, এবং এটা অলওয়েজ উইন এই জন্য বলছি যে মানে আমি নিজে তো ডেফিনেটলি লাভবান হয়েছি, বাট আই অলওয়েজ ট্রাই টু গিভ ইট ব্যাক। যেখানে কাজ করেছি আমি ওই যে বললাম না, যখন যেটা করতে হবে, মানে ওখানে 99% বলে আমার কাছে কিছু ছিল না, ইনফ্যাক্ট এখনও নাই। মানে আমি চেষ্টা করি যে আমার সক্ষমতার মধ্যে যেটা আছে তার আরেকটু বেশি, আই পুশ মাই লিমিটস এভরিডে, যে একটু বেশি কিছু করা যায় কিনা। সো দ্যাটস দ্য পার্ট। আর আপনি ওই যে যেটা বললেন যে কি দেখেছে বা কি দেখে আমাকে ওখানে নিয়ে গিয়েছে, আল্লাহ নোজ বেটার, বিকজ আমি যদি আমার সেই বয়সে যাই, আই বিকেম CXO অ্যাট দ্য এজ অফ 27। তো ইট ইজ ভেরি রেয়ার। অ্যান্ড ডেফিনেটলি আপনি লাক বলবেন, অফকোর্স আমি যদি মনে করি এখানে লাক না বলে আমি বলি ব্লেসিংস অফ অলমাইটি। আপনার ডেডিকেশনটা তো আছে, এটা তো কেউ দেখে না। এটা তো এখন আমাকে আই ক্যানট ওয়াক ব্যাক অন দোজ ডেজ। আমি তো এখন ওই পিছনে হেঁটে যেতে পারবো না, টাইম মেশিনে আমাকে ওখানে নিয়ে যাওয়ার সুযোগ নাই, আমি কাউকে দেখাতেও পারছি না। বাট ওই যে ডেডিকেশন, প্যাশন, ওই যে ওরশিপিং, কাজকে ভালোবাসা, এটার পিছনে আরেকটা বড় কারণ আমি আপনাকে বলি যে এখানে কাজ করে মানে আই গট ম্যারিড ভেরি আর্লি। হ্যাঁ, আমার স্টার্টেড মাই জব ইন ফেব্রুয়ারি, আই গট ম্যারিড ইন মে, in just 3 months in that year in 2003. তো ওইটাও একটা বড় রিজন। এখন আপনি এটার সাথে আপনি কীভাবে মিলাবেন যে এইটার সাথে লিডারশিপ জার্নির কী সম্পর্ক? আমি বলবো একটা সম্পর্ক আছে। এটা আই পার্সোনালি ফিল, অ্যান্ড আই ফিল অলওয়েজ গ্র্যাটিটিউড টু মাই বেটার হাফ ইন এ ওয়ে, যে শি হেল্প মি আ লট, শি ওয়াজ আ কাইন্ড অফ ইন্সপিরেশন ফর মি। আপনি যখন আপনার হাতে আপনি
আর্লি বিয়ে করার যে বেনিফিটটা সেটা আমি বলছি এই কারণে যে আমার আই পুট মানে অল মাই এফোর্টস টু মাই ক্যারিয়ার অ্যান্ড মাই ফ্যামিলি। আমার ডানে বামে সামনে পিছিয়ে আর তাকানোর কোনো সুযোগ ছিল না, আমার অফিস অ্যান্ড মাই ফ্যামিলি। সো আপনি যখন আপনার কাছে যখন when you have multiple of options, গার্লফ্রেন্ড 1 2 3 4 5 6 7, তখন আপনার এনার্জিটা না আপনার চারিদিকে ভাগ হয়ে যায়, মানে আপনার এনার্জিটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। বাট আপনার যখন অপশন নাই, when you are devoted to someone এবং সে একজন, আপনি তার প্রতি ডিভোটেড অ্যান্ড অলসো ইউ আর ডিভোটেড টু ইউর ক্যারিয়ার, তাহলে আপনার সমস্ত এনার্জিটা কোথায় যাচ্ছে? আপনার পার্টনারের কাছে যাচ্ছে অ্যান্ড আপনার ক্যারিয়ারের কাছে যাচ্ছে। তাহলে আপনার কনসেন্ট্রেশনটা ইম্পর্ট্যান্ট, আপনার ফোকাসটা ইম্পর্ট্যান্ট। আপনি যদি ফোকাস নষ্ট করে ফেলেন তাহলে আপনি কোনো দিন ডেস্টিনেশন খুঁজে পাবেন না। তাহলে ডেস্টিনেশন আমি ধরে নিলাম যে আমার ডেস্টিনেশন ছিল আই উড বি লিডার। যখন এমপিও ছিলাম আমার মাথায় ছিল আমি একদিন লিডার হব, বাট এটা আর্লি হয়ে গেছে প্রবাবলি বাই দ্য গ্রেস অফ অলমাইটি ওর দোয়া অফ মাই প্যারেন্টস ওয়ার্কড যে অ্যান্ড অলসো মাই আপনি যেটা বলছেন ডেডিকেশন, বাট এটার সাথে সাথে দ্য ফোকাস ওয়াজ রাইট। আমি কিন্তু ফোকাস নষ্ট করি নাই, ফোকাসটা ছিল কেরিয়ারে, আমাকে এখানে ভালো করতে হবে, একদম প্যাশনের সাথে কাজ করতে হবে অ্যান্ড আই হ্যাভ টু গিভ মাই ম্যাক্সিমাম, সেটা আমি দিয়েছি। অ্যান্ড ওই যে বললাম ডানে বামে পিছনে সামনে এইসব তাকানোর আমার সুযোগ ছিল না, আই ওয়াজ ডেডিকেটেড টু মাই ফ্যামিলি, ইয়েস। সো এটাই আসলে একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করেছে। অ্যান্ড আমার ওই এনার্জিটা দরকার হয়, আপনার এনার্জি স্টোর করতে হয়, আপনি যখন ডেলিভার করবেন আপনার এনার্জিটা নিতে হয়। সো আমার এনার্জিটা আমি যেহেতু ক্ষয়ই হচ্ছে না, আমার এনার্জিটা যেহেতু বিভিন্ন মাল্টিপল জায়গায় ক্ষয় হচ্ছে না, সো আমি আমার এনার্জিটাকে ওই ফোকাস পয়েন্টে আমি রাখতে পারি। I'm sure ভাবি is listening you and আজকে বাসায় গেলে হয়তো you will get some surprises. But thank you রিমন ভাই, একটা মেসেজও দিলেন যে it's a balance না between the profession and the family. আমি আপনাকে রিপন ভাই আপনাকে বলি, আমাদের আশেপাশে অনেক কর্পোরেট লিডার দেখি, উইথ ডিউ রেসপেক্ট টু অল, আপনার যদি একটা সফল কেরিয়ার চান, আপনার কেরিয়ারে যদি আপনি ভালো করতে চান, আমি বলবো যে আপনার একটা প্রিরিকুইজিট হচ্ছে যে আপনার একটা হ্যাপি ফ্যামিলি লাইফ থাকতে হবে। কারণ আপনি আপনার কাজের ফোকাসটা আপনি ঠিক রাখতে পারবেন তখন যখন আপনি ঘরে মানে আপনি কাজ শেষ করে বাসায় ফিরবেন, তখন আপনি পিসফুলি থাকতে পারবেন। আপনার যদি ফ্যামিলি লাইফ যদি ডিসরাপ্টেড থাকে, আপনার ফ্যামিলিতে আপনার পার্টনারের সাথে আপনার রিলেশন যদি ভালো না থাকে, আপনার যদি সবসময় ঝগড়া কিংবা নানান ধরনের ইস্যুস তৈরি থাকে সবসময়, তাহলে আপনার এনার্জি তো নষ্ট হবেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি স্ট্রেসফুল থাকবেন সবসময়, আপনার রাতের ঘুম নষ্ট হবে হয়তো, আলটিমেটলি আপনার প্রোডাক্টিভিটি নষ্ট হবে, আপনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার ফোকাসটা নষ্ট হবে। আচ্ছা রিমন ভাই, আমি আপনার এইটার সঙ্গে আমি জানি কোয়েশ্চেনটা অডিয়েন্সরা ফান হিসেবেও নিতে পারে। একটা বই ছিল না, আপনি হয়তো শুনছেন যে অথরের লেখার ইচ্ছা ছিল হাউ টু চেঞ্জ লাইফ, ওয়াইফ লিখে দিছে। আমি আপনাকে একটু এটা প্রশ্নটা করতে চাই। দেখেন, প্রফেশনে আমার বস আর আমার লিডার বা আমার সুপারভাইজার যে হোক, ফর এক্সাম্পল আপনি এখন সিইও, ডেফিনেটলি ইউ হ্যাভ টু রিপোর্ট টু ইয়োর চেয়ারম্যান, সো হি ইজ ওয়ান place where you have to manage him, and then বাসায় আছে আরেকজন boss, that's your wife. So how you manage these two very important individuals, wife and your reporting boss, how do you manage that? ফার্স্টে রিপোর্টিং বসের কথা বলেন। হ্যাঁ, আপনাকে আপনার বসের থট প্রসেসটা বুঝতে হবে, which is very important. আপনার বসের ফিলসফি বুঝতে হবে, সে কী ফিলসফিতে বিশ্বাস করে, তার লিডারশিপ স্টাইল কী, সে কী ধরনের রেজাল্ট আপনার কাছ থেকে চায়, সে আপনার উপরে তার প্রত্যাশাটা কী, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি আপনার বসের প্রত্যাশাটা বুঝতে পারেন, ইউ ক্যান অলওয়েজ ডেলিভার। মোস্ট অফ দ্য পিপল ফেলস বিকজ তারা এক্সপেকটেশনটাই বুঝতে পারে না। তো আপনি যদি আপনার বসের এক্সপেকটেশনটা বুঝতে পারেন, ইউ ক্যান ডেলিভার। তো আমার কাছে এটা মনে হয় যে আমি চেষ্টা করি যখন যেখানেই কাজ করেছি, যে আমার যিনি লাইন ম্যানেজার কিংবা যারা বোর্ডে আছেন, আমি যেহেতু বোর্ডকেও ফেস করতে হয়, আমার বোর্ডে যারা ডিরেক্টর আছেন কিংবা চেয়ারম্যান আছেন, তাদেরকে যেহেতু আমাকে ফেস করতে হয়, আমি সবসময় চেষ্টা করি যে তাদের মাইন্ডটা রিড করার জন্য। অ্যান্ড ইফ ইউ ক্যান রিড অ্যাহেড অফ টাইম,
আগে যদি আপনি রিড করতে পারেন, দেন ইউ ক্যান প্রিপেয়ার ইউর সেলফ। আপনি ওইভাবেই প্রিপেয়ার, ফর এক্সাম্পল আপনি একটা বোর্ড মিটিংয়ে যাচ্ছেন, আপনি বোর্ড মিটিংয়ে কী কী ডিসকাস হতে পারে, কনসিডারিং দ্য বিজনেস ডায়নামিক্স, ইফ ইউ ক্যান প্রিপেয়ার হ্যাড, তাহলে আপনার ওই বোর্ড মিটিংটা খুব ভালো হবে। অ্যান্ড আপনি যদি ওটা কোনো প্রিপারেশন ছাড়া বসের মাইন্ড রিড না করে, আপনার বোর্ডের মাইন্ড রিড না করে আপনি চান, বোর্ড মিটিংটা খারাপ হবে। সো ইট ইজ কাইন্ড অফ ইন্টেলিজেন্স যে আপনাকে, আমি নিজেই খুব ইন্টেলিজেন্ট দাবি করছি না, বাট আমি বলছি যে এটা এক ধরনের ইন্টেলিজেন্স যে আপনাকে আপনার বসের মাইন্ডসেটটা রিড করা জানতে হবে, অ্যান্ড আপনার উপরে কী এক্সপেকটেশন সেটা পুরোপুরি বুঝতে হবে। আর এবার আসি আপনার ঘরের বসের কথায়। ঘরের বসের ক্ষেত্রে আমি সবসময় বলি যে মিউচুয়াল রেসপেক্ট। আপনি আপনার ওয়াইফকে একদম মানে জান দিয়া ভালোবাসেন, ভেরি গুড, কিন্তু আপনার ওয়াইফকে আপনি রেসপেক্ট করেন না, বা আপনার পার্টনারকে আপনি রেসপেক্ট করেন না। এখানে ওয়াইফ বলবো, আমি বলবো পার্টনার, মানে দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনার পার্টনারকে আপনি রেসপেক্ট করেন না, তাইলে কিন্তু ওই বন্ডিংটা, সব ওই কেমিস্ট্রিটা কখনোই পরিপূর্ণ হবে না। আমি একটা কথা সবসময় বলি যে আপনি দেখবেন, আমি যদি রিয়েল এস্টেট করি, আমাদের ইট গাঁথতে হয়। ইট গাঁথার জন্য আপনার সিমেন্ট লাগে, বালু লাগে, পানি লাগে, তারপরে আপনি সুন্দর করে ইট গাঁথেন, একটা শক্ত ইটের গাঁথুনি তৈরি হয়। আপনি মনে করেন যে শুধু আপনি ভালোবাসা দিয়ে ইট গাঁথবেন, মানে আপনি মানে সংসার বানাবেন, সংসারের ইট, কিন্তু সিমেন্ট বালু নাই, তাহলে তো হবে না। তাহলে আপনার সেখানে ভালোবাসা লাগবে, সেখানে পারস্পরিক বিশ্বাস লাগবে, শ্রদ্ধা লাগবে। এইটা একটা কেমিস্ট্রি, এইটা একটা ইট গাঁথার মতোই। এই আমার 22 বছর পুড়ে যাবে এই, মানে ইট গাঁথতে গাঁথতে এই পর্যায়ে আসছি আলহামদুলিল্লাহ, আজন্মে ইট গেঁথে যেতে চাই আর কি। বাট অনেক সময় হয় না যে টাইম একটা ফ্যাক্টর, আপনি শুরুতেই বলছিলেন কিন্তু টাইম ম্যানেজমেন্ট। সো being a CEO and having the responsibility of maintaining 3-4 organizations in a group, and then আবার personal life তো একটা আছে, your family, and then contribute to the society. টাইম কই? টাইমটা আসলে আছে, টাইমটা আছে। কেন বলছি? বিকজ আপনাকে ইউ হ্যাভ টু স্টার্ট আর্লি। আপনি যদি আর্লি স্টার্ট করতে পারেন, আমি সবসময় বলি দ্যার ইজ এ রেস বিটুইন সান অ্যান্ড ইউ। সূর্য আর আপনার মধ্যে একটা রেস আছে। আপনি যদি সূর্যের সাথে রেসে হেরে যান, তাহলে আপনি পিছায় গেলেন, আর আপনি যদি সূর্যের সাথে রেসে জিতে যান, তাহলে আপনি আগায় গেলেন। আমি বোঝাতে চাচ্ছি এটা যে আপনাকে সূর্যের আগে উঠতে হবে। ইফ ইউ ক্যান স্টার্ট এ হেড, আপনি সূর্যের আগে শুরু করতে পারেন, সূর্যের আগে উঠতে পারেন, উইথ প্রফাউন্ড গ্র্যাটিটিউড টু অলমাইটি, টু দ্য ক্রিয়েটর, দেখবেন যে আপনার পুরো দিন ভালো যাবে, অনেক লম্বা হবে, দিনটা বরকতময় হবে, এবং আপনি উইল গেট লট অফ টাইম। আপনি বই পড়ার সময় পাবেন, এক্সারসাইজ করার সময় পাবেন, বাসায় ফ্যামিলির সাথে বসে ব্রেকফাস্ট করার টাইম পাবেন, অ্যান্ড দেন আপনি অফিসে টাইমলি যেতে পারবেন। তারপরেও দেখবেন যে সব কিছু করার পরেও আপনার হাতে কিছু বাড়তি সময় আছে, আপনি তখন নেটওয়ার্কিং, সোশ্যালাইজিং করতে পারবেন। এটা আপনার এডিশন, বোনাস। আমি খেয়াল করছিলাম, আমি যখন চিটাং একবার গেলাম, আমি দেখছিলাম যে আপনি চিটাং ক্লাব থেকে বের হচ্ছেন, সম্ভবত আপনি ওয়ার্কআউট করে আপনি বের হচ্ছেন। তো মানে ফিটনেস ইজ ইম্পর্টেন্ট, না? ভেরি ইম্পর্টেন্ট। উই আর অ্যাকচুয়ালি কর্পোরেট অ্যাথলেট। আমাদের ওই যে আপনাকে বলছিলাম যে শুরুতেই বলছিলাম যে আপনার মনটাকে একটু রঙিন করা লাগবে, রঙিন রাখা লাগবে। এখানে এই ফিলসফিটার একটা বড় পার্ট হচ্ছে আপনার লাইফস্টাইল, একটা শুদ্ধ লাইফস্টাইল। যেমন আপনি আমার 22 বছরের কেরিয়ার যদি আমি বলি যে আই ডোন্ট পার্টি, আমি কোনো পার্টি করি না। আমি আই এম এ মেম্বার অফ চিটাগং ক্লাব, কিন্তু আমাকে কখনো আপনি কোনো পার্টিতে দেখবেন না, আমাকে বারে দেখবেন না। আই ডোন্ট ড্রিঙ্ক, আই ডোন্ট স্মোক, আমার ওই ধরনের কোনো অভ্যাস নাই। সো আই মেনটেন এ ভেরি ডিসিপ্লিন লাইফ। ইভেন এটা আমি আমার ছোটোবেলা থেকেও যদি আমি বলি, আমি একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে বড়ো হয়েছি। আমার বাবা মার কাছে যে আমার বাবা মার সাথে যে আমার আপব্রিঙ্গিং, আমার যে ফ্যামিলি এডুকেশন, সেখানেও ওই ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে মাগরিবের আগে বাসায় ঢুকতে হবে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। এই বিষয়গুলো আমাদের ফ্যামিলি থেকেই আমাদেরকে শেখানো হয়েছে। অ্যান্ড দেন আমি যখন আমার প্রফেশনাল লাইফে আসি, তখন আমি এই জিনিসগুলো মেনটেন করেছি। অ্যান্ড আমি ঘাম জড়ানোর চেষ্টা করি, জিমে যাই, মানে হেলদি লাইফস্টাইল, যেটা খাবার খুবই পরিমিত খাই, এবং চেষ্টা করি যে খাবারেরও একটা রুটিন আছে আমার। আমি রাত 8টার পরে কিছু খাই না। আই অলওয়েজ ট্রাই টু ফিনিশ মাই ডিনার বাই 8 o'clock। এরপরে আমি অ্যাটলিস্ট 2-3 ঘন্টা আগে আমার ঘুমানোর, আমি সাধারণত 10:30 থেকে 11টার মধ্যে বেডে যাওয়ার চেষ্টা করি। আমি একটু আর্লি ঘুমানোর চেষ্টা করি, সো দ্যাট আমি কোয়ালিটি স্লিপ সার্কেল যেটা আছে সেটা আমি যাতে পেতে পারি।
এটা নিয়ে আমার একটা বই আছে স্ট্রেস ম্যানেজমেন্ট, যেখানে স্ট্রেস হ্যান্ডেলিংয়ের একটা বড় উপায় বলেছি যে আপনার ভালো ঘুম হইতে হবে। তো এই ভালো ঘুমের জন্য আপনাকে কোয়ালিটি স্লিপ সার্কেলটা ধরতে হবে। আপনি যদি দেরিতে ঘুমাতে যান আপনি স্লিপ সার্কেলটা নষ্ট মানে পাবেনই না। তো এই কারণে ওই মেলাটোনিনটা রিলিজ হয় অন্ধকার হওয়ার সাথে সাথে, মানে যখন অন্ধকার হতে মাগরিবের আজান হয়ে গেল, তারপরে ধরেন আস্তে আস্তে মেলাটোনিনটা রিলিজ হয়। রাত্রে 9টার পরে এটা আস্তে আস্তে বাড়তে থাকে, 10টা 11টা আরও বাড়ে, এরকম করে রাত 3টার পরে কিন্তু আর মেলাটোনিন নাই, মানে প্রকৃতি আর মেলাটোনিন ছাড়ছে না। সো আপনি যতই ঘুমানোর চেষ্টা করেন ডিপ স্লিপে আপনি আর যেতে পারবেন না। এবং আপনি যখন ওই মেলাটোনিনের পরিমাণ যখন বেশি, ওই টাইমটাতে যদি আপনি ঘুমাতে পারেন, ফর এক্সাম্পল আপনি রাত্রে 11টা থেকে আপনি যদি রাত্রে 3টা পর্যন্ত ঘুমিয়ে যেতে পারেন, অ্যাকচুয়ালি আপনি ঘুমাচ্ছেন হয়তো আপনি দেখছেন হিসাব করে 5 ঘন্টা, মানে ওই 5 ঘন্টার ঘুম বা ওই 4 ঘন্টার ঘুম অ্যাকচুয়ালি আপনার অন্য সময় 8 ঘন্টার ঘুমের সমান। তাহলে আলটিমেটলি আপনি ওইদিকে কম সময় ঘুমিয়েও আপনি কোয়ালিটি স্লিপ সার্কেল পাচ্ছেন বলে আপনি আসলে বেশি সময় ঘুমাচ্ছেন, মানে আপনার কোয়ালিটিটা এনশিওর করছেন আপনি। এটা আপনি রাতে 3টার সময় ঘুমিয়ে দুপুর 12টা পর্যন্ত ঘুমালে ওই কোয়ালিটি স্লিপটা হবে না। এটা নিয়ে আমি খুব সম্ভবত এর আগে একবার আপনার সাথে আমি আলাপ করেছিলাম। হ্যাঁ, আমি আসলেই এতক্ষণে আমি অনেক কিছুই মানে উপলব্ধি করতে পারলাম, বাট আই রিয়েলি লাইক দিস পোরশন দ্যাট ইউ সেড দ্যাট সূর্যের সাথে রেস। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আই এম রিয়েলি অ্যাস্টনিশড টু হিয়ার। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি দেশে থাকি, দেশের বাইরে থাকি, হলিডেতে থাকি, যেখানেই থাকি, এই রুটিন আমি কখনো ব্রেক করি না। আমি বন্ধুদেরকে একটু বলতে চাই যারা আমাদেরকে দেখছেন, রিমন ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কি আপনার ডেইলি রুটিন কিনা নাকি শুধু অফিস রুটিন। উনি বলেন যে না, শুক্রবারেও আমি মর্নিং পারসন। হ্যাঁ, আপনি বলেছিলেন কারণ অভ্যাস নষ্ট হয়ে যাবে। রাইট। নাও রিমন ভাই, আরেকটু ইসের দিকে যদি যাই, ফর এক্সাম্পল লুক, আপনাকে আপনার মাইন্ড, আপনার ফোকাসকে ডাইলুট করার বা আপনার ফোকাসকে নষ্ট করার অনেক এলিমেন্ট আমাদের সোসাইটিতে আছে। অ্যাবসলিউটলি। ইভেন কি অর্গানাইজেশনও থাকে, কিছু মানুষ থাকে বা কিছু কলিগস থাকে যারা হয়তো আপনাকে জেলাসের দিক থেকে দেখতে পারে এবং তারা সবসময় আপনাকে বিরক্ত করবে বিভিন্নভাবে, হয়তো সরাসরি বলছে না, বাট তাদের কার্যকলাপে আপনাকে বিরক্ত করবে, বা হয়তো আপনার যিনি সুপারভাইজার বা লাইন ম্যানেজার তাকে হয়তো ডিস্টার্ব করবে আপনার এগেইনস্টে, এবং এটা আপনার 22 বছরের জার্নিতে হয়তো অনেক হয়েছে। জি। সো নাও কোয়েশ্চেন ইজ, আমি আপনার একটা বই পড়ছিলাম যেটা আপনি নাম দিয়েছিলেন লিডারশিপ ইন্টেলিজেন্স, রাইট? সো আপনি এই ইন্টেলিজেন্সটা কিভাবে ব্যবহার করেন ইন ইওর কেস? আমার এই বইটাতেই কিন্তু এই বিষয়ে আমি একটু আলোচনা করেছিলাম। এখানে একটা থিওরির কথা বলেছিলাম, যেটা ছিল খুবই পপুলার থিওরি, ইগল থিওরি বলে এটা। আপনি দেখবেন যে ইগল এবং কাকের মধ্যে একটা সম্পর্ক আছে। আপনি এই গল্পটা এভাবে বলা হয়েছে যে একটা কাক যখন ইগলকে ঠোকরাতে থাকে পিছন থেকে, মানে ধরেন আপনি অফিসে আপনাকে কেউ ব্যাক বাইটিং করছে বা পিছন থেকে কথা বলছে, কিংবা ওই যে আপনি বললেন যে বসের কাছে কথা লাগাচ্ছে কিংবা আপনার ক্ষতি করার চেষ্টা করছে আউট অফ জেলাসি কিংবা যেটাই, বা স্বার্থের দ্বন্দ্ব কিংবা পজিশন, যে কোনো কারণে হোক, এই যে ঠোকরানোর অভ্যাস এটা সব জায়গায় আছে। ঠিক তেমনি ওই কাকের সাথে ইগলের সম্পর্কটা এভাবে বলা হয়েছে, কাক যখন ঠুকরাচ্ছে ইগল কিন্তু কোনো রেসপন্স করে না, মানে ইগল অ্যাজ ইফ কিছুই হয় নাই, ওকে যে ঠুকরাচ্ছে কোনো কিছুই হয় নাই, ও কী করে আরও উপরে উঠতে থাকে, মানে যত উপরে যেতে থাকে, মহাশূন্যের যত উপরের দিকে যেতে থাকে তত কিন্তু অক্সিজেন কমতে থাকে। একটা পর্যায়ে যাওয়ার পরে কাক কিন্তু আর ওই যেখানে অক্সিজেনের লেভেলটা কমে যায় ওই লেভেলে কিন্তু কাক আর থাকতে পারে না ইগলের পিঠে, ও কিন্তু অটোমেটিক পড়ে যায়। তো আলটিমেটলি ইগল কিন্তু কোনো ডিরেক্ট রিয়াকশন না করে সে করেছে কি, সে তার লেভেলে, তার উচ্চতায় তাকে এনে দেখিয়েছে যে তুমি দেখো এই যে দিস ইজ মাই লেভেল। এখন আপনি যদি এরকমভাবে তাকে আপনার অবস্থানে বা আপনার উচ্চতায় নিয়ে আসেন, হয় সে নিজেকে সংশোধন করে ঠিক হয়ে যাবে, অথবা সে ওই ইগলের মতো, কাকের মতো পড়ে যাবে। মানে খুবই থিওরি ইজ ভেরি সিম্পল, যে আপনি সরাসরি রিয়াক্ট করার দরকার নাই, আপনি তাকে শুধু আপনার অবস্থানে বা আপনার উচ্চতায় নিয়ে আসেন। আপনি কি আপনার বসকে বোঝাবার চেষ্টা করবেন যে যা বলছে এটা ঠিক না, আমারটা আগে শোনেন? আই নেভার ট্রাইড ইট। ওকে, আমি বললাম না, রেসপন্সই করার প্রয়োজন নাই, বসের সাথেও না, দরকার নাই। বা আপনি আপনার কাজ করে যান। আপনি সবসময় সব কথা মুখে বলতে হয় না, আপনার কাজে আপনার রেজাল্ট দেবে, আপনার কাজ আপনার হয়ে কথা বলবে। দ্যাটস হোয়াট আই বিলিভ। এবং
হ্যাঁ। লিডারশিপ ইন্টেলিজেন্স। হ্যাঁ, অ্যাবসোলিউটলি আপনার সব কিছুর রিয়্যাক্ট করতে নাই, সব কিছুর ইমিডিয়েট। ফর এক্সাম্পল, আপনার বস আপনার উপর রেগে গেলেন কোনো কারণে, ফর এক্সাম্পল, আপনার রিয়াকশনটা কী হবে? আপনি কি এটাতে রাগ করে আপনি রিজাইন করে চলে যাবেন? বা আপনার বস আপনার সাথে কোনো কারণে কোনো মিসবিহেভ করলেন, আপনাকে আগে কারণ খুঁজতে হবে যে কী কারণ এটা হলো। অ্যান্ড দেন ইফ ইউ ফাইন্ড ইট যে দ্যার আর সাম ভ্যালিড রিজন, তাহলে আপনি এটার সলিউশনটা বের করেন যে কী কারণে আপনার সাথে এই আচরণটা হয়েছে, বা আপনি কী কারণে উনি আপনার উপর মনক্ষুণ্ণ হয়েছেন। অ্যান্ড এটা ফিল করেন যে আসলে আপনার কাছে তার এক্সপেকটেশনটা কোথায়। প্রবাবলি আপনি এক্সপেকটেশনটাই মিট করতে পারছেন না। ইট ডাজন্ট মিন যে উনি আপনার সাথে একটু কটু কথা বলেছেন তার মানে আপনাকে উনি অপছন্দ করেন, ব্যাপারটা কিন্তু তা না। বা আপনার খারাপ চান, ব্যাপারটা কিন্তু তা না। উনি চান আপনি আরও ভালো করেন, বিকজ আপনার কাছে তার প্রত্যাশা অনেক বেশি। সো আপনি আপনার স্ট্যান্ডার্ডটাকে রেস করেন, আপনার স্কিলকে আপলিফট করেন, আপনি নিজেকে নতুন উচ্চতায় নেওয়ার চেষ্টা করেন, এবং দেখেন আপনার ওই একই বস কিন্তু আপনার সাথে কিন্তু অন্য আচরণও করবেন, আপনার সাথে অন্যরকমভাবে ভালো ব্যবহার করবেন। সো এইটা কিন্তু মানে দুইটা পার্সপেক্টিভ আপনি কিভাবে দেখেন। এক, আপনি ইমিডিয়েট রিয়াকশন দেখাতে পারেন, চাকরি ছেড়ে, চাকরির আপনার হয়তো অভাব নাই, আপনি একটা ছাড়লে হয়তো 5টা পেতে পারেন, এই ভাব নিয়ে আপনি চলেও যেতে পারেন। আবার আপনি নিজেকে এখানে বসের কাছে আবার বসের অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য যে না, আমি আসলেই অ্যাকনলেজ করলাম যে আই হ্যাভ সাম ইস্যুস, আই হ্যাভ টু রিজলভ ইট, অ্যান্ড দেন ইউ রিজলভ ইট অ্যান্ড মিট ইউর বস, অটোমেটিক্যালি ইউ উইল গেট দ্য রিকগনিশন। ফ্যান্টাস্টিক। মানে লিডারশিপ ইন্টেলিজেন্সটা ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। ইমোশনাল ইন্টেলিজেন্স, রাইট, ইমোশনাল ইন্টেলিজেন্স, মানে যেখানে লজিকও থাকবে আবার ইমোশনও থাকবে। ফর এক্সাম্পল, ইন আওয়ার টিম, আমাদের রিয়েল এস্টেট ডিভিশনে আমাদের অনেক সিইওরা আছে। আমাদের ডিভিশনের মধ্যে 9টা কোম্পানি আছে। তো তার মধ্যে বিভিন্ন কোম্পানিতে আমাদের বিভিন্ন সিইওরা আছে, এবং আমাদের অনেকের আবার কমন ফাংশন আছে যে আমরা একসাথে কাজ করি। যেমন আর্কিটেক্ট, আমাদের একটা নিজস্ব আর্কিটেকচার কোম্পানি আছে, ইঞ্জিনিয়ারিং কোম্পানি আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে। এই প্রত্যেকটা কোম্পানির আবার আলাদা সিইওরা আছেন। তো অনেক সময় আমাদের বিজনেস রিলেটেড কাজে অনেক প্রোডাক্টিভ ডিবেট হয়ে গিয়ে আমরা অনেক সময় অনেকে উত্তেজিত হয়ে যাই, হুইচ ইজ ভেরি ন্যাচারাল। এবং এইটা কিন্তু এই ডিবেটটাকে কিন্তু আমরা ওইখানেই শেষ করি। আমাদের মতের অমিল থাকে, আমরা যুক্তিতর্ক দিয়ে আমাদের মতটাকে স্টাবলিশ করতে চাই, অ্যান্ড দেন ফাইনালি যেটা রিজলভ হয় আমরা সবাই এটা মেনে নিই। অ্যান্ড মেনে নেওয়ার পরে আমাদের মধ্যে কিন্তু এটা পার্সোনাল রিলেশনে কোনো এফেক্ট করে না, মানে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নাই, মানে নো ডিবেট আফটার দ্য মিটিং। ইয়েস, অ্যান্ড ইট ইজ অ্যাবসোলিউটলি ফর দ্য সেক অফ দ্য কোম্পানি, যেটা আমরা সবাই এসে ওই কনসেনসাসে পৌঁছায় যাই, যে ওই ঐক্যমতে পৌঁছায় যাই যে এটাই হচ্ছে বেস্ট সলিউশন ফর দ্য কোম্পানি। সুপার। আই হোপ যে এটা শুধু আমার কোয়েশ্চেন না, এটা অনেকেরই কোয়েশ্চেন। মানে একটা তো হচ্ছে যে বস ম্যানেজমেন্ট, আমাদের এক ভাই, পরিচিত ভাই, তিনি একটা বইও লিখেছেন বস ম্যানেজমেন্ট, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে হাউ টু ট্যাকেল দিস সিচুয়েশন, যেটা আপনি খুব চমৎকারভাবেই বলেছেন ইগল থিওরি দিয়ে। নাও লুক তানভীর ভাই, একজন সিইও রোল তো অনেক, তাকে অর্গানাইজেশন ম্যানেজ করতে হয়, ফার্স্ট অফ অল অর্গানাইজেশনের ভিশন, অ্যান্ড দেন ডেফিনেটলি একজন সিইওকে অ্যাকশন ড্রিভেন হতে হয়, রেজাল্ট ওরিয়েন্টেড হতে হয়। অ্যান্ড অনেক সময় রেজাল্টকে যখন ফোকাস দেয় লিডার বা একজন সিইও যখন ফোকাস দেয় রেজাল্টকে অ্যান্ড এক্সপেকটেশনস অফ চেয়ারম্যান, সো নেক্সট কোয়েশ্চেন আসে এরকম যে তাকে একটা টিম ম্যানেজ করতে হয়, অ্যান্ড টিমের মধ্যে ডাইভার্সিফিকেশন থাকে, টিমের ভেতরে মাল্টিপল কালচারাল মানুষজন থাকে। সো নাও দুইটা কোয়েশ্চেন আপনার কাছে, ডু ইউ লাভ মাইক্রো ম্যানেজমেন্ট অর ম্যাক্রো ম্যানেজমেন্ট? That is number one. And number two, how do you delegate and ensure the performance of your team member? খুবই চমৎকার প্রশ্ন, কারণ এটা আজকাল কর্পোরেটে অনেক বেশি কথা হয়। অনেক সিইওকে বলা হয় যে উনি একজন মাইক্রো ম্যানেজার, উনি মাইক্রো লেভেলে উনি ইন্টারফেয়ার করেন, উনি মাইক্রো লেভেলে মাইক্রো ম্যানেজিং করেন। তার উচিত না, উনি ম্যাক্রো লেভেলে ডিল করবেন, উনি কেন মাইক্রো ম্যানেজিং করতে যাচ্ছেন? আমার সকল মাইক্রো ম্যানেজিং যেটাকে নিয়ে লোকজন কথা বলে, আমি এটার কিন্তু এগেনস্টে। আমি জিনিসটাকে একটু অন্যভাবে দেখি। আমি দেখি যে the involvement of a CEO and attention to the detailing is very very important. আপনি যদি আপনার বিজনেসটাকে না বুঝেন, আপনার টিম মেম্বার তার সাথে আপনার পার্টনারশিপ
ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যখন তাকে তার বস হয়ে তাকে কোনো মানে মাইক্রো লেভেলে ম্যানেজ করতে যাবেন, তখন সে আপনাকে মাইক্রো ম্যানেজারই বলবে। কিন্তু আপনি যখন তার পার্টনার হয়ে তার সাথে কাজ করতে যাবেন, সে কোনোদিন আপনাকে মাইক্রো ম্যানেজার বলবে না, বিকজ আপনি যখন তার পার্টনার হবেন, আপনি কিন্তু ইউ উইল গিভ দ্য অ্যাটেনশন টু দ্য ডিটেইলিং। ফর এক্সাম্পল, আপনি যখন আপনার একজন আর্কিটেক্টের সাথে কাজ করতেছেন, আপনি আর্কিটেক্ট কাজ করছে, আপনি বলছেন না এটা মনে হয় এই জায়গায় ভালো হবে না, তুমি এই অ্যাঙ্গেলটা একটু চিন্তা করো, বা এই জায়গাটা একটু খুলে দাও, এই দিক দিয়ে খুলে দিলে বেটার লাইট আসবে, লাইট সলিউশনটা ভালো হবে, বিল্ডিংটা অনেক এনার্জি এফিশিয়েন্ট হবে, বা কোনো একটা ম্যাটেরিয়াল চয়েস নিয়ে আর্কিটেক্টের সাথে আপনি একটা ইনপুট দিলেন। এখন আপনি এই যে ডিটেইলে ঢুকলেন, আপনার সেই আর্কিটেক্ট যদি মনে করে আপনি মাইক্রো ম্যানেজিং করছেন, না, আপনি কিন্তু মাইক্রো ম্যানেজিং করছেন না, আপনি তার সাথে পার্টনারিং করছেন। সে কাজ করছে, আপনি তার সাথে আলোচনা করছেন, আপনার ইনপুট দিচ্ছেন, এবং সে দেখছে যে না এই ইনপুটটা বেটার, সে কিন্তু এটা নিচ্ছে আপনার কাছ থেকে। যদি ভালো না মনে হয়, সে বলছে না বস এটা তো ভালো হবে না, এটা এইভাবে করে দেখি, অ্যান্ড দেন আপনি এগ্রি করতেছেন যে না ঠিকই আছে, আমার আর্কিটেক্ট ঠিকই বলেছে। আপনি যদি তাকে জোর করে কোনো চাপায় দেন, আপনার ইচ্ছাটাকেই আপনি প্রায়োরিটাইজ করেন, তাহলে কিন্তু প্রবলেম। বাট আপনি আপনার অ্যাটেনশন টু দ্য ডিটেইলিং যদি আপনার থাকে, যে আমি পুরো ডিটেইলে যাব। ফর এক্সাম্পল, আপনি আপনার স্ট্রাকচার ডিজাইনারের সাথে বসছেন, সে এমনভাবে স্ট্রাকচার ডিজাইনটা করেছে যেটা চাইলে আরও ইকোনমিক্যাল সলিউশন দেওয়া সম্ভব। আপনি যদি সেটা আপনার স্ট্রাকচার ডিজাইনের সাথে কথা বলেন, আপনি কিন্তু তাকে মাইক্রো ম্যানেজ করছেন না, কিন্তু আপনি ওই ডিটেইলিংয়ে যাচ্ছেন বলে আপনার কাছে মনে হচ্ছে যে এই জায়গায় যদি একটা কলাম বসানো যায় বা একটা বিম টানা যায়, তাহলে বিল্ডিংটার ইকোনমিক্যাল হবে, আপনার রেইনফোর্সমেন্টের উপর প্রেশারটা একটু কমবে, এবং এই কারণে প্রজেক্টের উপরে আপনার 1 কোটি টাকার একটা কস্ট সেভিং হবে। এই জিনিসটা আপনি যখন আপনার ওই ইঞ্জিনিয়ারের সাথে ডিসকাস করবেন, স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের সাথে, এবং আপনি এই জিনিসটাতে আবার আপনার আর্কিটেক্টকে অ্যালাইন করবেন, তখন এই যে কাজটা আপনি করলেন, এটার আউটপুটটা যখন বেরিয়ে আসবে, তখন কিন্তু অনেকে আপনাকে আর মাইক্রো ম্যানেজার কিন্তু বলবে না। আপনার এই যে পার্টনারিংটা, যে ফর এক্সাম্পল আপনার ইঞ্জিনিয়ারের সাথে আপনার পার্টনারিং, আপনি এটা না করলেও পারেন। আপনার কাজ হচ্ছে, ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে ডিজাইন ডেলিভারি দিয়ে আপনি সিও, আপনি অর্ডার দিলেন, আপনি নিয়ে নিলেন, ডিজাইন নিয়ে আসতো। কিন্তু ওই যে আপনি ডিটেইলিংয়ে যাচ্ছেন, এই ডিটেইলিংয়ে যাওয়াটাকে অনেকে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এটা নিয়ে, যে এই জিনিসটাতে এত মাথা ঘামানোর দরকার এইটা। বাট আই অলওয়েজ বিলিভ দিস ইজ নট মাইক্রো ম্যানেজিং, দিস ইজ দ্য অ্যাটেনশন টু দ্য ডিটেইলিং। অ্যান্ড এটা অবশ্যই একজন সিইওকে করতে হবে, এবং করতে হবে কীভাবে, নট অ্যাজ এ বস, অ্যাজ এ পার্টনার। ও যেন মনে না করে আপনি তাকে ডিকটেট করছেন, ও যেন মনে করে ও আপনার পার্টনার, এবং ও পার্টনার যখন সাথে থাকে আপনি সাহস পান। আপনি কিন্তু সাহস পান যে আমি একলা একটা অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার সাথে যদি আমার একজন পার্টনার থাকে, আমার একজন বন্ধু থাকে, আমি কিন্তু সাহস পাই যে না, এই একটা রাস্তায় আমার পাশে একজন কেউ আছে। আপনি এটা এনশিওর করেন যে তুমি এই কাজটা করছো, তুমি একা না, তোমার সাথে আমিও আছি। এই জায়গাটা খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে don't call him or her as a boss, rather call him or her as a partner, and to not to get the data but support. You visited my office, right. You saw my work environment. আমরা তো খুব ওপেনলি কাজ করি, আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্টটা, আমাদের অফিস অ্যাম্বিয়েন্স, আমাদের কালচার খুবই কন্টেম্পোরারি অ্যান্ড মডার্ন। আমাদের কোনো বসিং কালচারই নেই আমাদের মধ্যে। আমরা ইভেন আমাদের একজন যিনি অফিস অ্যাসিস্ট্যান্ট হু সার্ভস কফি, তারাও কিন্তু আমরা পার্টনার মনে করি, বিকজ ও যদি কফিটা ভালো সার্ভ করে আমার কাস্টমার একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারে। আর ওর মুডটা যদি খারাপ করে দেয়, একটা ব্যাড কফি সার্ভ করে, ওর ডিসিশন ওইখানে টুইস্ট করতে পারে আরেক জায়গায়, মানে ভালো একটা কফি বানাইতে পারে না যে কোম্পানি আমরা কি ভালো অ্যাপার্টমেন্ট বানায় দেবে। সাইকোলজিক্যাল ব্যাপার, মানুষের ইমোশন নিয়ে আপনি চিন্তা করেন। ওর আপনার রিসেপশনে যিনি থাকেন, ফ্রন্ট ম্যানেজার, উনি যদি একটা ভালোভাবে গ্রিট করে আপনার কাস্টমারকে রিসিভ করে, ইনস্টেড সে যদি খুব গোমরা মুখ করে একজন কাস্টমারকে রিসিভ করে, ফার্স্ট ওয়েলকামটা কি হইল, সে প্রথম যে পারসেপশন নিয়ে ঢুকবে সেটা কি হলো, তাহলে আপনার ওই ফ্রন্ট ম্যানেজারও কিন্তু আপনার পার্টনার। ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড সত্যি কথা বলতে কি, আমি একবার মানে এটা নিয়ে আমি একটু চিন্তা করেছিলাম যে এই অফিসের চেয়ারম্যান কেমন সেটা বোঝা যায় তার গেটম্যান যেমন। ভালো বলেছেন,
ভালো বলেছেন, হ্যাঁ। But now, the second question: how do you manage that diversified team and ensure their performance, the task, their accountability? How do you manage them? এখানে আমি যদি একটু ডিটেলে বলতে যাই তাহলে আমি বলবো যে আপনার টিম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একটা সিইও ততটাই সফল যত তার টিম। আমি আমার যদি র্যানকনের জার্নি বলি যে আই এম ভেরি ফর্চুনেট, আই হ্যাভ এ ভেরি গুড টিম অ্যান্ড আই এম প্রাউড অফ দ্যাম। এটা আমি একদম পাবলিকলি বলি, আমি লিঙ্কডিনে তাদেরকে নিয়ে লিখি, তাদেরকে অ্যাপ্লজ করি, তাদেরকে প্রেস করি, এবং এটা এটা শুধু শুধু করি না, আমি বিশ্বাস করি বিকজ তারা ক্যাপেবল। আমি বিশ্বাস করি তাদের ওই ক্ষমতা আছে, তাদের ওই যোগ্যতা আছে, তারা কম্পিটেন্ট, এই জন্যই করি। এখন কথা হচ্ছে যে আপনি যখন টিমটা তৈরি করবেন, যেই ভিশনে আপনি কাজ করছেন, আপনার তো একটা লং টার্ম ভিশন আছে, একটা শর্ট টার্ম ভিশন আছে, একটা গোল আছে, একটা অবজেক্টিভস আছে। যেই অবজেক্টিভস গোল নিয়ে আপনি কাজ করছেন সেটা আপনি একলা অ্যাচিভ করতে পারবেন না, আপনার একটা টিম লাগবে। ফর এক্সাম্পল, আপনার একটা ম্যানেজমেন্ট টিম লাগবে, ম্যানকম যেটাকে আমরা বলি, আপনার একটা ম্যানকম টিম লাগবে। সেই ম্যানকম টিমে সিনিয়র মেম্বাররা থাকে। আপনি জাস্ট চিন্তা করেন যে আপনার এই ম্যানকম টিমের একটা মেম্বার ভুল চয়েস করেছেন, আপনি ভুল চয়েস করেছেন, তাহলে ইটস এ ব্লান্ডার। তাহলে আপনাকে কী করতে হবে? আপনার টিম মেম্বার চুজ করার সময় আপনাকে ইউ হ্যাভ টু এনশিওর ইউ ফাইন্ড দ্য রাইট পিপল ইন দ্য রাইট প্লেস। বাংলাদেশে আমি অত্যন্ত ছোট মানুষ, কম যোগ্যতা সম্পন্ন মানুষ, বাট আমি যেহেতু স্টাডি করি, পড়াশোনা করার চেষ্টা করি, শেখার চেষ্টা করি, আমার সেই পড়াশোনা থেকে আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, ইন্ডাস্ট্রির ব্যাপারে আমার যে যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, আমি দেখলাম যে বাংলাদেশের অধিকাংশ মানুষ তার চেয়ে কম জানা লোক নিতে চায়। দ্যাটস ফ্যাক্ট বস। মানে আপনি সবসময় হায়ার করবেন, দেখবেন যে আপনার চেয়ে কম জানা লোক। দিস ইজ এ বিগ প্রবলেম, বিগ ইস্যু। এই কারণে ওই টিমটা ফেল করে। ইনফেরিয়রিটি কমপ্লেক্স। এখন মনে করেন আপনি এটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সও না, এটা হচ্ছে যে মানে আপনি আপনার চেয়ারটাকে ধরে রাখতে চান, আপনি চান না আপনার চেয়ে আপনার উপরে কেউ আসুক, এবং এটা করে আপনি আপনার লস করছেন। বিকজ আপনি যদি ল্যাডার আপ করতে চান, আপনি যদি উপরে উঠতে চান, ইউ নিড দ্য সাকসেসার্স, এবং আপনার পাইপলাইন থাকতে হবে, আপনার নিচে 5টা লোক থাকতে হবে যারা এনি ডে ক্যান রিপ্লেস ইউ। অ্যান্ড এই পরিস্থিতিতে যদি থাকে তাহলে আপনি কিন্তু আরও 10টা ভেঞ্চার করার সাহস পাবেন। ফর এক্সাম্পল, আপনি এখন একটা কাজ করছেন বা একটা কোম্পানি করছেন বা একটা কোম্পানির সিইও, আপনি যদি 2টা বা 3টা ভেঞ্চারে যেতে চান, 4টা ভেঞ্চারে যেতে চান, এই বিজনেসগুলো কে দেখবে? তো ইউ নিড দ্য পাইপলাইন্স অফ দ্য সিওস, এবং এইটা করার জন্য আপনার ওই ম্যানেজমেন্ট টিম যেটা, ওইটাকে খুব স্ট্রং বানাতে হয়। এখন আমি জাস্ট ছোট্ট উদাহরণ দেব, একটা টিমের সিএফও খুব ভাইটাল একটা পজিশন। এখন আপনি যখন সিএফও, ফর এক্সাম্পল আপনার টিমে আপনি একজন সিএফও হায়ার করবেন, আপনি সিএফও হায়ার করার সময় এমন লোক হায়ার করলেন যে আপনার থেকে ফাইন্যান্স কম বুঝে, তাহলে ব্লান্ডার। আপনি তো ফাইন্যান্সের মাস্টার না, ইউ আর দ্য চিফ ভিশন অফিসার। সিইও মানে চিফ ভিশন অফিসার, কিন্তু ইট ডাজ নট মিন যে আপনাকে ফাইন্যান্সের অ্যাকুমেন হইতে হবে। কিন্তু আপনি যখন সিএফও নেবেন, তাকে অবশ্যই আপনার থেকে বেটার ফাইন্যান্সিং বুঝতে হবে। সে যদি আপনার থেকে বেটার ফাইন্যান্সিং না বুঝে, তাহলে ব্লান্ডার করে বসবে। তাহলে আপনি নেওয়ার সময় ওই লোকটাকে হায়ার করেন যে আপনার চেয়ে ওই জায়গাতে বেটার। আপনি যখন একটা সেলসের লোক নেবেন, একটা সিএসও নেবেন আপনার ম্যানেজমেন্ট টিমে, ওই চিফ সেলস অফিসার বা চিফ মার্কেটিং অফিসার সেলস মার্কেটিং আপনার থেকে যেন বেশি বোঝে। এখন আপনি নেওয়ার সময় যদি দেখেন যে সে আপনার থেকে দুর্বল, এবং এটা জেনে নেন আপনি পাচ্ছেন না, 10 জন 20 জন খুঁজে নিচ্ছেন না, সেটা না পাচ্ছেন সেটা অন্য ব্যাপার। বাট ইন্টেনশনালি যদি চান যে আমার থেকে কম যোগ্যতা, আমার থেকে কম স্মার্ট, কম জানালো, কম নলেজেবল, তাহলে কিন্তু ব্লান্ডার, একদম ব্লান্ডার। নেওয়ার সময় আবার আরেকটা জিনিস চিন্তা করে, বিশেষ করে আমাদের বাংলাদেশের অর্গানাইজেশনগুলোতে, যে ট্যালেন্ট নাকি স্যালারি। তখন অনেক সময় চিন্তা করে যে আচ্ছা ট্যালেন্ট তো বানানো যাবে, বা মানে স্কিল তো বানানো যাবে, স্যালারি যেহেতু কম নিয়ে নাও। ইটস আ রং ডিসিশন। আচ্ছা, রং ডিসিশন কেন? ধরেন আমি আপনাকে বলি, আপনি সিএফও নিলেন 1 লাখ টাকা কম বেতন দিয়া, ফর এক্সাম্পল, ও এমন একটা ব্লান্ডার করে বসবে যেটার ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট আপনার কয়েক কোটি টাকা হবে, কয়েক কোটি টাকা হবে। তো আপনি ওই মানে পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ হয়ে কোনো লাভ আছে? ইফ ইউ গেট দ্য রাইট রিসোর্স, আপনি তাকে রাইট
প্যাকেজটা দিতে হবে। ইউ হ্যাভ টু এনশিওর হি or she গেটস দ্য রাইট প্যাকেজ। এটা আপনাকে এখন আপনি কমায় দিয়া আলটিমেটলি অপটিমাইজ করতে যাচ্ছেন, এটা অপটিমাইজেশন হবে না, এটা আপনার প্রতিষ্ঠানের ক্ষতি হবে। কিন্তু পিপলের ইনভেস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অনেক প্রতিষ্ঠান আছে, আই এম ভেরি প্রাউড অফ র্যানকন, যে আমাদের কোম্পানিতে পিপলদের উপরে ইনভেস্ট করে। আমি কিছুদিন আগে ওটা লিখেছি যে আমাদের গ্রুপে এত ফ্যাসিলিটিস লাইক অল, মানে ইউ ক্যান কম্পেয়ার উইথ দ্য মাল্টি ন্যাশনাল। মানে এই প্রফিট বোনাস, পারফরমেন্স বোনাস, প্রফিট শেয়ার, ঈদ বোনাস তো আছেই, অ্যান্ড ইভেন ওয়েডিংয়ে যখন কেউ প্রথমবার বিয়ে করে, আবার কেউ যদি 2-3টা বিয়ে করে সেটা অন্য বিষয়, সে জাস্ট জোকস এ পার্ট। মানে কেউ যখন প্রথমবার বিয়ে করে সেটার জন্য ওয়েডিং বোনাসও পায়। তো এই যে এত ফ্যাসিলিটিস, এটার কি কারণে? এটা যাতে এখানে আপনার একটা প্রতিষ্ঠানের সাথে তার টিমের বা তার রিসোর্সের একটা লম্বা রিলেশনশিপ হয়, এবং ওইখানে আপনি আপনার টিম মেম্বারদের যে আপনি কেয়ার করছেন সেই জিনিসটা কিন্তু বেরিয়ে আসে আপনার ওই অ্যাটিটিউডে বা ওই পলিসিতে, এটা বেরিয়ে আসে। সো আপনি অধিকাংশ কোম্পানি করে কি ওরা মনে করে যে কিছু যদি কম দিতে পারে, এটা তারা একটা না এক্সপেন্স মনে করে, যে আমি একটা এমপ্লয়িকে বেতন দিচ্ছি, কিংবা আমি এমপ্লয়িকে বোনাস দিচ্ছি, কিংবা ধরেন ওই যে ওটা কিংবা ট্রেনিং করাচ্ছি, এগুলো একটা এক্সপেন্স আর ইনভেস্টমেন্টের মধ্যে পার্থক্য আছে। আপনি জেনে শুনে বেতন কম দিলেন, কম ক্যালিভারের লোক রাখলেন, কিংবা আপনি লোক নিলেন কিন্তু তাদেরকে আপস্কিল করলেন না, তাদের ট্রেনিং করালেন না, আলটিমেটলি আর আপনার 2 দিন পর আপনার কোম্পানির ক্ষতি করে ফেলবে। তাহলে আপনি যেই টাকাটা তাদেরকে দিচ্ছেন বা যেই টাকা পয়সা খরচ করছেন, সেটা অ্যাকচুয়ালি আপনি ইনভেস্ট করছেন, দ্যাট ইজ ইয়োর ইনভেস্টমেন্ট। এবং ইনভেস্টমেন্ট, আপনি যদি ইনভেস্টমেন্টের ROI আপনি ওভারনাইট খুঁজলে আপনি পাবেন না, কিন্তু এটার জন্য সময় দিতে হয়, এবং এই সময়টা যদি আপনি দেন আপনি অনেক হায়ার ROI পাবেন। তানভীর ভাই, আমি ব্যক্তিগতভাবে আমার টেক অ্যাওয়ে লাস্ট 2 to 3 minutes সেটা হচ্ছে যে ইউ সেইড CEO is a chief vision officer, right? He see the dream and portray the goal or target, and then আপনি he is actually the torch bearer, right? And secondly আপনি যেটা বললেন যে whatever you give to your team or whatever you develop as a culture for your organization, it's an investment, not something that you are paying. So এই দুইটা জায়গা থেকে যদি আমি চিন্তা করি, নাও আসে কি যেটা accountability. You're sometimes managing team is a great skills because you need to motivate them. Plus তার ভেতর থেকে true potentialটা বের করে নিয়ে আসা, তাদেরকে think out of the box বোঝানো, যে how to be an innovative team member, how to delegate task, how to get the work done. So এই পুরো জিনিসটা কিন্তু as a leader আপনাকে করতে হয়। আমি এটার ব্যাপারে একটু জানতে চাচ্ছি, কিভাবে করেন আপনি এগুলো? এখানে অ্যাকাউন্টেবিলিটিটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যে কাজটা করছেন, ওই যে আপনি এর আগেও প্রথম প্রশ্নে এই কথা বলেছিলেন যে কিভাবে আমি আমার টিম মেম্বারদেরকে অ্যাকাউন্টেবল করি। তো আপনি যখন তাকে টেক কেয়ার করছেন, আপনি এক্সপেক্ট করেন যে সেও কিন্তু আপনাকে ওন করছে, মানে আপনার প্রতিষ্ঠানকে ওন করছে। সে যখন আপনার প্রতিষ্ঠানকে ওন করছে, আপনি জানেন যে সে আপনার কাছে অ্যাকাউন্টেবল, আপনার প্রতিষ্ঠানের কাছে অ্যাকাউন্টেবল, কিন্তু সেটা আপনাকে এনশিওর করতে হবে। এখন সেটা যদি আপনি এনশিওর করতে চান, এটা এনশিওর করতে গেলে আপনার তাকে পিরিয়ডিক ফলো আপ তার সাথে আপনার খুব ইম্পর্ট্যান্ট। আমি যেটা করি, ফর এক্সাম্পল আমি একজনকে একটা টাস্ক দিলাম, সেই টাস্কটা দেওয়ার পরে সেই টাস্কটা ফর এক্সাম্পল সে আমাকে বলল যে আমি আগামী 10 তারিখে এটা করে দিব। এখন আমি সেটা নোট নিলাম, ফর এক্সাম্পল আগামী 10 তারিখে সে করে দেবে। আমি 8 তারিখ থেকে কিন্তু তাকে এটা ফলো আপ করা শুরু করি, যে 10 তারিখে তোমার এই ডেলিভারিটা আছে, এটার কী অবস্থা, মানে এটার পজিশনটা কী আছে। কারণ আমি তাকে ওই সুযোগটা দিতে চাই না যে সে 10 তারিখে আসার পরে আমাকে বলবে এটা কাজটা হয় নাই। আমি আপনাকে আরও একটা জিনিস একদম ক্লিয়ারলি বলি, যে আমাদের লিডারদের মধ্যে একটা পপুলারিটি টেম্পটেশন আছে। পপুলারিটি টেম্পটেশন মানে হচ্ছে তারা তাদের টিম মেম্বারদের কাছে নিজেকে খুব জনপ্রিয় রাখতে চান, আর জনপ্রিয় রাখতে চান বলে তারা তাদের টিম মেম্বারদেরকে অ্যাকাউন্টেবল করেন না। ফর এক্সাম্পল, ইফ সামওয়ান ইজ নট হিটিং হিজ অর হার টার্গেট, আপনাকে তাকে অ্যাকাউন্টেবল করতে হবে।
অ্যাকাউন্টেবল করার মানে এই না ফায়ার করে দেয়, আমি সেটা বলছি না। অ্যাকাউন্টেবল করার মানে হচ্ছে তাকে নিয়ে বসতে হবে, তার সাথে কথা বলতে হবে, তার প্রবলেম কি ফাইন্ড আউট করতে হবে, কী কারণে পারছে না সেটার জানতে হবে, অ্যান্ড জানার পরে একটা সলিউশন বের করতে হবে টু রিজলভ দ্যাট ইস্যুস। দিস ইজ দ্য অ্যাকাউন্টেবিলিটি। অ্যান্ড ফাইনালি আপনাকে কিন্তু আপনার কাজটা আদায় করে নিতে হবে। এখন আপনি পপুলার হওয়ার জন্য মানে বস তো খুব ভালো, বস তো আমাদেরকে জিজ্ঞেসই করে না, আমাদের বস কোনো চাপ দেয় না, কোনো কিছু না, এই যে পপুলারিটির টেম্পটেশন, যে সবার কাছে আইসক্রিম সেলার হওয়া, সবাই বলবে যে আমার বসটা খুব ভালো, আমার বসের মতো ফেরেস্তা টাইপ মানুষ আর হয় না। কর্পোরেট ইজ নট দ্যাট প্লেস। আপনি ফেরেস্তা হইতে গেলে আপনি অন্য জায়গায় যান, আইসক্রিম সেলার হইতে হইলে অন্য জায়গায় যান, আপনি এখানে পপুলার হইতে আসেন নাই। সেলারও তো এখন চ্যালেঞ্জ আছে, মাল্টিপল ফ্লেভারে আইসক্রিম সেলারও কিন্তু কাকে হ্যাপি করতে পারে। আপনাকে আপনার টিম মেম্বারদেরকে ওই পপুলারিটির টেম্পটেশন বাদ দিয়া আপনার টিম, ইচ অ্যান্ড এভরি টিম মেম্বারকে আপনাকে অ্যাকাউন্টেবল করতে হবে। আমাকে চাই এবং এটা কাইন্ড অফ একটু যে ফেসবুক লিডারশিপ বা লিঙ্কডইন লিডারশিপ। না, আমি বলি কেন, এইটা আপনি যখন তাকে এনশিওর করে অ্যাকাউন্টেবল করবেন, তাকে কিন্তু ব্যর্থ হওয়া থেকে আপনি বাঁচাবেন। সে যদি ব্যর্থ হয় তাহলে আলটিমেটলি আপনি ব্যর্থ হবেন। সে যদি তার কেপিআই মিট করতে না পারে, আপনার কেপিআই আপনি হিট করতে পারবেন না। তাহলে আলটিমেটলি তার কেপিআইটা যাতে সে মিস না করে, সে তার কেপিআইটা যাতে অ্যাচিভ করতে পারে, সেই জন্য তাকে অ্যাকাউন্টেবল করাটা আপনার দায়িত্ব। আপনার ওই পপুলারিটি সাইটে রাখা আপনি এটাকে তাকে এনশিওর করতে হবে যে সে তার কেপিআই যেন মিট করে, এবং এটা আপনাকে রিলিজিয়াসলি করতে হবে, প্রত্যেক টিমের সাথে আপনাকে করতে হবে। এবং এটা করতে পারলেই আপনার বছর শেষে আপনার টার্গেটটা আপনি মিলাতে পারবেন, বছরের যে বিজনেস গ্রোথ আপনি সেট করেছেন সেটা আপনি দেখতে পাবেন, এবং আপনার কেপিআই আপনি অ্যাচিভ করতে পারবেন। মানে লিডার শুড অ্যাক্ট লাইক আ কোচ, অ্যাবসলিউটলি মেন্টর, রাইট? কোচ মেন্টর একই জিনিস। আমি বলেছি কখনো সে কোচের মতো কাজ করবে, কখনো মেন্টরের মতো কাজ করবে, কখনো ক্যাপ্টেনের মতো কাজ করবে, কখনো পার্টনারের মতো কাজ করবে, কখনো হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে কাজ করবে, কখনো একসাথে দৌড়াবে, সব কিছু ঠিক আছে। ফানও করবে, ফান অ্যাক্টিভিটিসও করবে, ফুটবল খেলতে যাবে, ক্রিকেট খেলতে যাবে, ফুটসল খেলবে, সবই ঠিক আছে। আপনি এই আপনার টিমের মধ্যে নিশ্চয়ই আপনি এমন পান যারা রিঅ্যাক্টিভ, যারা ইনঅ্যাক্টিভ, ওদেরকে আপনি ম্যানেজ করেন কিভাবে? আমাদের এখানে হতে পারে বিভিন্ন সিচুয়েশনের কারণে হতে পারে, নট বিকজ যে সে ট্যালেন্টেড না বা স্কিল। আমাদের এখানে পিআইপি আছে। পিআইপি মানে পারফরমেন্স ইমপ্রুভমেন্ট প্ল্যান। ওকে। আপনার প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে মনিটর করা হয়, তার পারফরমেন্স মনিটর করা হয়। প্রত্যেকের তো কেপিআই, আমার নিজের কেপিআই আছে ভাই। সো আমার যেহেতু কেপিআই আছে, আমার একজন এক্সিকিউটিভেরও কেপিআই আছে। সো তার সেই কেপিআইটা সে ঠিক মতো মিট করছে কিনা। কেপিআই মানে শুধু নাম্বার মিলাই দেয়া না, কেপিআই ইজ এ হোলিস্টিক অ্যাপ্রোচ। আপনার পুরো হোলিস্টিকভাবে সে তার কেপিআইটা অর্জন করতে পারছে কিনা সেটা তাকে কিন্তু মনিটর করা হয়, এবং তাকে কিন্তু তার ফিডব্যাকটা দেয়া হয়। এবং সেই ফিডব্যাকটা দেওয়ার পরেও একটা পর্যায়ে গিয়ে যখন দেখা যায় যে সে আর ব্যাটার করছে না, ইনঅ্যাক্টিভ, লোকওয়াম পারফরমেন্স, তার রিলাক্টেন্ট সে, তখন তাকে পিআইপিতে ফেলা হয়, পারফরমেন্স ইমপ্রুভমেন্ট প্ল্যান। তাকে একটা প্ল্যান দেওয়া হয় 3 মাসের, যে এই কাজ করে, প্রয়োজনে ট্রেনিং করানো হয় ইন্টারনাল, প্রয়োজন হলে এক্সটার্নাল, তাকে কোচিং করানো হয়, মেন্টরিং করানো হয়। সব কিছু করানোর পরেও যদি কোনো কারণে দেখেন যে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন তো আপনাকে বসতে হবে আপনাকে। সো আমি আপনার এই জায়গাটাতে খুব চমৎকার জিনিস পেলাম যে ডায়ালগ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট ডায়ালগ, যে জিনিসটা আমাদের অনেক জায়গাতেই হয় না, যে একজন বস বা একজন লিডার বা একজন ম্যানেজার সুপারভাইজার সে ডায়ালগ করছে না, সে ছেড়ে দিচ্ছে এবং ওয়েট করছে, ওকে 6 মাস পর আমি ওকে বলে দিব ইউ আর ফায়ার্ড। That's not the culture. That's not the culture. এটা একটা প্রতিষ্ঠানকে সাস্টেনেবল কখনোই করবে না। এটা প্রতিষ্ঠানের একটা রং কালচারকে পোট্রে করবে। যারা পটেনশিয়াল রিসোর্স আছে তাদের কাছে একটা রং বার্তা পাঠাবে, রং মেসেজ পাঠাবে। সো আমি কখনোই এই ধরনের কালচার যেসব প্রতিষ্ঠানে আছে আমি কখনোই এটাকে সমর্থন করি না। আপনার প্রত্যেকটা জিনিস আপনার প্রসেস ফলো করতে হবে। আপনি যেটাই করেন আপনাকে প্রসেসের মধ্যে করতে হবে। যদি কাউকে আপনি মনে করেন যে সে আসলেই ইনঅ্যাক্টিভ, সে আসলেই রেজাল্ট দিতে পারবে না, আপনি প্রসেসের মাধ্যমে সেটাকে করেন। কখনোই প্রসেস ফলো না করে, মানে ওয়ান ফাইন মর্নিং বলেন ইউ আর নো মোর, ইউর জব ইজ নো মোর রিকোয়ার্ড,
দিস ইজ নট এ গুড প্র্যাকটিস, আনলেস আনইথিক্যাল কোনো প্র্যাকটিস হলে তো সেটা অন্য বিষয়। নাও আমার এই সেগমেন্টের লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে অন্টারপ্রেনিউরাল মাইন্ডসেট একটা ব্যাপার আছে। আমি এই প্রতিষ্ঠানের মালিক না, আমি এই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বা আমি একজন কর্মচারী। সো আমি বেতন পাবো, 9টা 5টা কাজ করবো, সে আমি লিডার হই, আমি যেই পজিশন, বাট আমি তো এটার মালিক না। সো এই যে অন্টারপ্রেনিউরাল মাইন্ডসেট, যে আপনি অন্টারপ্রেনার না বাট একজন অন্টারপ্রেনারের মতো কাজ করতেছেন, এটা আপনি নিজের মধ্যে তো আপনি অবশ্যই এনেছেন, আদারওয়াইজ আপনি সিইও হতেন না। বাট এই যে ইয়াং জেনারেশন যারা আসছে, স্পেশালি জেনজি, এখন আলোচনা হচ্ছে অনেক, তাদেরকে অনেক সময় বলা হয় দে আর নট ফোকাস, দে আর নট লয়াল, তারা খুব কুইক ডিসিশন চায়, তারা মানে যদি এটা পছন্দ না হয় কালকেই ছেড়ে দেয়। এই বিষয়গুলো নিয়ে আপনি জেনজিদেরকে কিভাবে হ্যান্ডেল করেন? সাস্টেনেবিলিটি খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, সেটা আপনার প্রতিষ্ঠানের সাস্টেনেবিলিটি হোক, কেরিয়ারের সাস্টেনেবিলিটি হোক। আপনি যদি কেরিয়ারকে সাস্টেনেবল করতে হয়, আপনি যদি একটা ভালো অর্গানাইজেশনে একটা লম্বা টেকসই কেরিয়ার করতে চান, তাহলে আপনি কী হবে, আপনি একজন ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে ঢুকবেন, একজন সিইও হিসেবে বাইর হবেন। এর চেয়ে বড় সাকসেস আর কিছু হইতে পারে না। আমরা রিসেন্টলি দেখলাম স্কয়ারের যে সিইও হলেন, উনি ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে ঢুকে উনি স্কয়ার টয়লেটরিজের সিইও হলেন রিসেন্টলি। তার আগে আমরা শেহজাদ মুনিম ভাইকে দেখেছি, উনি বিএটিতে এমটিও হিসেবে ঢুকেছেন, সেখানে উনি সিইও হয়েছেন। এরকম অনেক রেফারেন্স আছে আমাদের, ইন্সপায়ারিং রেফারেন্স। এটাকে বলে সাস্টেইনেবল কেরিয়ার। কিন্তু নট নেসেসারিলি সবাইকে সিইও হতে হবে, আমি সেটা বলছি না, বাট আপনি আপনার কেরিয়ারে ভালো করার জন্য মিনিমাম কমিটমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিনিমাম, আপনি যেটা বললেন যে আচ্ছা ভালো লাগছে না ওখানে, আচ্ছা ভালো লাগছেন ওখানে, কেউ আপনাকে দুদিন পরে বিশ্বাস করবে না। বাটারফ্লাই মনে করবে। আপনাকে একটা প্রতিষ্ঠানের একটা দায়িত্বশীল পদে আপনাকে হায়ার করার জন্য আপনার প্রতি ট্রাস্ট ফ্যাক্টরটা ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। একজন আপনার সিভিটা উল্টিয়ে যখন দেখবে 6 মাস, 8 মাস, 12 মাস, 16 মাস, এই লেন্থে আপনার সার্ভিস, আপনাকে কখনোই সে কোনো রেসপন্সিবল পজিশনের জন্য কখনোই সে হায়ার করবে না, আপনি যত ট্যালেন্টেড হন না কেন, রিগার্ডলেস আপনার ওই ট্যালেন্ট। মানুষ এটা প্রতিষ্ঠানে তার লয়ালিটি চায়, প্রতিষ্ঠানের প্রতি লয়ালিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যে অন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেটের কথা বললেন, আমি সেটা ধারণ করি। আই বিলিভ আমার যারা কলিগ আছেন অনেকের মধ্যেই সে অন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেট আছে। আপনার নট নেসেসারিলি আপনাকে অন্টারপ্রেনার হইতে হবে, বাট মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে আপনি ইউ থিঙ্ক লাইক অ্যান অন্টারপ্রেনার, ইউ ওন লাইক অ্যান অন্টারপ্রেনার। আপনি অন্টারপ্রেনারের জুতাটা যদি পায়ে দেন, ওয়েন ইউর বিজনেস গেটস লস, আপনি অন্টারপ্রেনারের পেইনটা যদি আপনি ফিল করেন অ্যাজ অ্যান এমপ্লয়ি or as a CEO or as a GM or as a functional head, এটা যদি আপনি ফিল করেন, তাহলে আপনার মাইন্ডসেটটা আছে বুঝতে পারবো আমি। আর আপনি যদি ওই পেনটা নাই, যে গেছে মালিকের গেছে, এই যে ইউ আর দ্য ওনার, ইউ আর দ্য পার্টনার, রিগার্ডলেস ইউর পজিশন। আমি আমার এই লিডারশিপ ইন্টেলিজেন্স বইয়ে একটা চ্যাপ্টার এই নিয়ে আলোচনা করেছিলাম, যে আর্লি অফ মাই ক্যারিয়ার আমার একটা প্রতিষ্ঠানে আমি যখন কাজ করি, তখন ওইখানে একটা ডাকাতি হয়েছিল, অ্যান্ড মানে দিনের আলোতে রবারি। এবং সেটা করার জন্য আমি তখন আমি ওই কোম্পানির তখন মার্কেটিং হেড, বয়স কম, বাট আমি বললাম আমি একটু লিফট পেয়েছি বাই দ্য গ্রেস অফ অলমাইটি। তো আমি দেখলাম যে ওই প্রতিষ্ঠানে থাকা অবস্থায় এখানে বড় বড় অ্যাডমিনের কর্মকর্তারা আছেন, এইচআরের লোকজন আছেন, একটা মামলা করতে হবে যে এরকম দিন দুপুরে ডাকাতি হয়েছে, একটা মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই যে কার নামে মামলা করবে, যদি মামলা করে তাহলে এরা এসে যদি আবার সমস্যা করে। At that age I took that responsibility and I went to go for to sue against those incidents. আপনি নিজে রাজি হলেন? আমি নিজে বললাম যে কেউ যেহেতু যাচ্ছে না, আমি চাই। এইটা তখন আমি এত কিছু বুঝি নাই এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেট কি, ওইটা কি, বাট এটা আসলে হ্যাঁ, আমি মনে হয় দ্যাটস মাই প্রবলেম। আপনি যখন একটা কোম্পানির প্রবলেমকে নিজের প্রবলেম ভাবতে পারবেন, যেদিন ভাবতে শুরু করবেন সেদিনই আপনি এন্টারপ্রেনার হয়ে গেছেন। এই প্রবলেমটা আপনাকে ফিল করতে হবে, অ্যান্ড ওই প্রবলেমের সলিউশন আপনাকে দিতে জানতে হবে।
সুপার ফ্যান্টাস্টিক। আমি প্রবলেমটা বুঝলাম, বাট আই ডোন্ট হ্যাভ এনি সলিউশন। ইউ আর নট অ্যান এন্টারপ্রেনার। আপনার প্রবলেম আছে অ্যান্ড ইউ হ্যাভ দ্যাট কারেজ। চ্যালেঞ্জ তো থাকবেই, চ্যালেঞ্জ নাই মানে গ্রোথ নাই, চ্যালেঞ্জ নাই মানে গ্রোথ নাই, চ্যালেঞ্জ থাকবেই। সো আপনি যদি ওই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার মেন্টালিটি থাকে, দেন ইউ আর অ্যান এন্টারপ্রেনার। আর আপনি চ্যালেঞ্জকে পাশ কাটাই চলে যেতে চান, এসকেপ করতে চান, ইউ আর নট অ্যান এন্টারপ্রেনার। বিকজ এন্টারপ্রেনারদের জীবনে চ্যালেঞ্জে ভরপুর। তাহলে আপনার ওই মাইন্ডসেটের মধ্যে যদি থাকে, ইয়েস যত চ্যালেঞ্জ আসুক আমি আছি, আই এম অন, দেন আপনার ওই মাইন্ডসেটটা আছে, এন্টারপ্রেনার মাইন্ডসেটটা আছে। আর আপনি যদি সবসময় সেফ গেম খেলতে চান, আপনি যদি কমফোর্ট জোনে থাকতে চান, যেটা নিয়ে আপনি অনেক কথা বলেন যে কমফোর্ট জোন অ্যান্ড গ্রোথ জোন, ওই কমফোর্ট জোনেই আপনার রিটায়ারমেন্ট। ঢুকেছেন হয়তো ম্যানেজমেন্ট ট্রেনি, কেরিয়ার শেষ হবে উপব্যবস্থাপক হিসেবে, ওইখানে রিটায়ারমেন্ট পাবেন কিন্তু অনেক। আর ওই যে গ্রোথ মাইন্ডসেটে সে ঢুকেছে হয়তো ম্যানেজমেন্ট ট্রেনি, হয় নিজে হয়তো কোম্পানির মালিক হয়ে গেছে, অথবা সে নিজে ওই কোম্পানির সিইও হয়েছে। হিউজ ব্যাপার। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ট্রেডিশনাল মাইন্ডসেট অ্যান্ড এন্টারপ্রেনার ওই একদিন বলেছিল না যে সাকসেস করো কিন্তু আবার আরামও চাও, দুইটা একসঙ্গে হয় না, হবে না, দুইটা একসঙ্গে হয় না। আমরা একদম শেষের দিকে আসছি, তার আগে আমার একটা ছোট র্যাপিড ফায়ার রাউন্ড আছে। বাট র্যাপিড ফায়ার রাউন্ডে যাওয়ার আগে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি এই সেক্টরের মানুষ, রিয়েল এস্টেট সেক্টরে আপনি আছেন, রিয়েল এস্টেট সেক্টরে সি ফিশিং এটাও দেখছেন, এবং এখন আপনার সঙ্গে যুক্ত হয়েছে সি ফিশিং। এই দুইটা সেক্টর নিয়ে একটু জানতে চাই। অ্যান্ড যারা ক্যারিয়ার শুরু করতে চাচ্ছে, হোয়াট ইউ থিঙ্ক তাদের জন্য এই দুইটা সেক্টর কেমন হবে? আমি তো মনে করি খুবই প্রমিজিং বিকজ বাংলাদেশে জিডিপিতে যে রিয়েল এস্টেটের অবদান, এটা এখন সবাই অ্যাকনলেজ করা শুরু করেছে। আপনি ঢাকা সিটির ল্যান্ডস্কেপ বদলে গেছে, চিটগং সিটির ল্যান্ডস্কেপ বদলে যাচ্ছে। এরকম আরবানাইজেশনটা হচ্ছে, আপনি দেখবেন অধিকাংশই হচ্ছে বেসরকারি উদ্যোগে। সরকারি উদ্যোগে যতটা না হয়েছে, আপনি যদি 10% হয়ে থাকে, 90% হয়েছে প্রাইভেট ডেভেলপমেন্টের মাধ্যমে। তাহলে দ্যার ইজ এ হিউজ স্কোপ। আমাদের এখন যে টোটাল রিয়েল এস্টেট বাজার, 10 বছর পরে এই বাজারটা আপনি ইট কুড বি $100 বিলিয়ন বাজার। সো আপনি আজকে যেটা আপনি দেখতেছেন 10 বিলিয়নের কিংবা 8 বিলিয়নের, এটা 10 বছর পরে এটা 10-fold হয়ে যাবে, 80 থেকে 100 বিলিয়ন হবে। সো যখন বাজার বড় হবে, দেয়ার উড বি এ লট অফ স্কোপস। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে রিয়েল এস্টেট এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে শুধু ব্লু কলার নয়, হোয়াইট কলার পিপলদেরও অনেক কাজের সুযোগ আছে। এটা আপনি মার্কেটিং হোক, সেলস হোক, ফাইন্যান্সিং হোক, আপনার সাপ্লাই চেইন হোক, এইচআর হোক, আপনার কি বলে ডিজাইন হোক, আর্কিটেকচার হোক, ইঞ্জিনিয়ারিং হোক, কত অপশনস। আপনি একজন ভালো ইঞ্জিনিয়ার, আমরা তো মানে উই আর রেডি টু ওয়েলকাম দ্য গুড ইঞ্জিনিয়ার্স, যারা ডিটেলিংয়ে যাবে, একটা প্রজেক্টকে যে আর্কিটেক্টর যেভাবে করে পারসিভ করে, সেইভাবে করে একটা ইঞ্জিনিয়ার একটা প্রজেক্টকে বানাবে। ওই ধর তক্তা মারপের টাইপের ইঞ্জিনিয়ার আমাদের দরকার নাই। উই নিড কোয়ালিটি রিসোর্স, উই নিড কোয়ালিটি ইঞ্জিনিয়ার্স। আমাদের ওই স্ট্রাকচার ডিজাইন যারা করছে, ইঞ্জিনিয়ারিং তো অনেক বড় ফিল্ড, ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়াররা আছেন, স্ট্রাকচার ডিজাইনাররা আছেন, আমাদের সিভিল ইঞ্জিনিয়াররা আছেন, অনেক এইসব ফিল্ডে যারা কাজ করছেন তাদের ওয়ার্ক স্কোপ অনেক বড় রিয়েল এস্টেটে, অ্যাজ বিকজ দ্য মার্কেট ইজ বিকামিং বিগ অ্যান্ড বিগার। সো এই জায়গায় আমি বলবো যে ট্যালেন্টেড অ্যান্ড স্কিলফুল যারা আছেন তাদের জন্য বিরাট একটা অপরচুনিটিস। এবং বড় বড় কনগ্লোমেরেট যারা আছে তাদেরও আজকাল দেখবেন যে অনেকেরই রিয়েল এস্টেট কোম্পানি আছে। আই এম নট টেকিং দেয়ার নেম, বাট ইউ নো ইট। তো আলটিমেটলি পৃথিবীতে যত উন্নত দেশ, যত পৃথিবী যেদিকেই তাকান না কেন, আপনি দেখবেন যে ওখানে রিয়েল এস্টেট একটা বিগ রোল প্লে করেছে তাদের জিডিপিতে। তো বাংলাদেশেও একটা বড় কন্ট্রিবিউশন হচ্ছে এবং এটা আরও বড় হবে। সো আই সি লট অফ অপরচুনিটিস। অ্যান্ড সি ফিশিংয়েও আমি দেখি অনেক অপরচুনিটিস আছে। সি ফিশিংটাকে আমরা যে ইকোসিস্টেমে এখন কাজ করছি, সেটাকে এটাকে আমরা আরও একটু কীভাবে ভ্যালু অ্যাডেড করা যায়। আমরা তো মানে ডিপ সিতে ফিশ ক্যাচ করি, তারপরে সেই মাছটাকে আমরা টেন্ডারের মাধ্যমে মানে হোয়াইট ফিশটাকে আমরা লোকাল মার্কেটে বিক্রি করি, অ্যান্ড শ্রিমটাকে আমরা এক্সপোর্ট করি দেশের বাইরে। সো আমরা
এই যে এক্সপোর্ট ইন্ডাস্ট্রি, এটাও কিন্তু একসময় এখন হয়তো আমরা পার্টিকুলারলি একটা দুটা দেশে এক্সপোর্ট করছি, একটা সময় এটা মার্কেটটা ওপেন আরও বড় হবে, ইউরোপে যাব আমরা। উই হ্যাভ অ্যাপ্লাইড ফর ইউরোপিয়ান ইউনিয়ন সার্টিফিকেট। তো আপনি যখন ইউরোপিয়ান ইউনিয়নে 26টা দেশ আপনার জন্য ওপেন হয়ে যাবে, সো মার্কেটটা আরও অনেক বড় হবে, আমাদের জাহাজের সংখ্যা বাড়ছে, ইন্ডাস্ট্রিটা আমি মনে করি যথেষ্ট ভালো জায়গায় আছে। এখানে কোয়ালিটির লোকজন আছে, বিশেষ করে যারা মেরিন ইঞ্জিনিয়ার, যারা কি জাহাজের ক্যাপ্টেন, চিফ অফিসার, এরকম কোয়ালিটি হোয়াইট কলার পিপুলদের যেরকম একটা মানে কাজের সুযোগ আছে, পাশাপাশি আপনার ম্যানেজমেন্ট অফিসেও যারা মানে ব্যাক অফিস যেটাকে আমরা বলি, সেখানেও অনেক হিউজ স্কোপ আছে আপনার। ওখানেও আপনার হিউম্যান রিসোর্স আছে, ওখানেও ফাইন্যান্স আছে, ওখানেও সাপ্লাই চেইন আছে, ওখানেও ফাইন্যান্স আছে, অ্যাকাউন্টস আছে, মানে প্রত্যেকটা জায়গায় কাজের স্কোপ আছে। ইফ ইউ আর এ গুড রিসোর্স, ইউ শুড বি রেডি ফর দ্যাট অপরচুনিটিস। ইভেন আমাদের রিয়েল এস্টেটে যেরকম ব্লু কলার পিপুলদের সুযোগ আছে বা কাজ করছে, আপনি তো হিসাবে তো প্রায় 40-50 লাখ শ্রমিক কাজ করে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে। আমাদের সি ফিশিং ইন্ডাস্ট্রিতে অনেক ব্লু কলার পিপুলরা কাজ করে যে সেইলর হিসাবে। এক একটা জাহাজে 40 জন 50 জন সেইলর থাকে, মানে সাইজ অফ ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য ভ্যাসেল। ছোটো জাহাজে 30-35 জন থাকে। তো এগুলো কিন্তু একটা বিরাট অপরচুনিটি, অ্যান্ড উই আর অ্যাকচুয়ালি কন্ট্রিবিউটিং টু দ্য ইকোনমি। আপনি যখন এক্সপোর্ট করছেন, আপনি ডলার নিয়ে আসছেন দেশে, আপনি ইউ আর কন্ট্রিবিউটিং টু দ্য রিজার্ভ, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি জব মার্কেটে আপনি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছেন, আপনি দেশের একটা প্রোটিন সোর্স তৈরি করছেন। আপনি দেখেন, আমি যদি ক্যারিয়ার চয়েসে এখনো লিস্টে আসেনি এটা। না, আসছে। আমি তো আমরা যখনই কোনো রিক্রুটমেন্টের জন্য কোনো সার্কুলার পাঠাই বা দেই, সেখানে আমি দেখতে পাচ্ছি যে এখন রিয়েল এস্টেট ডেফিনেটলি আছে, মানে সেটা তো মানে ভেরি লুক্রেটিভ জব। আর সি ফিশিংয়ে আমি এখন দেখছি যে ভালো ভালো লোকজন অ্যাপ্লাই করছে, তারা আসতে চায় কেরিয়ার করতে। আমি রিসেন্টলি একজন ফাইন্যান্স হেড নিলাম আমরা, খুবই আমি বলবো যে হ্যাঁ কম্পিটিটিভ ছিল, ভালো প্রফেশনাল। এই মাসেই একজনকে আমরা হায়ার করেছি ফর ইন্টারন্যাশনাল মার্কেটিং। হি ওয়ার্কড ইন ইউনিলিভার বিফোর। তো ভালো লোকজন তো আসছে আমাদের সাথে কাজ করছে। সো গুড নিউজ দ্যাট যারা ক্যারিয়ার নিয়ে চিন্তা করছেন, সো রিয়েল এস্টেট তো আছেই, পাশাপাশি সি ফিশিংটাকেও কিন্তু আপনারা অবশ্যই ক্যারিয়ার হিসেবে। আর বাংলাদেশ গভর্নমেন্টও কিন্তু ব্লু ইকোনমিটাকে প্রায়োরিটাইজ করছে। হ্যাঁ, কারণ সমুদ্রের মধ্যে যা আছে, যেটা এখনো আমরা বের করতে পারিনি, সেই ইকোনমির দিকেই আমাদের যেতে হবে, বিকজ গ্লোবালি এটা যাচ্ছে। রিমন ভাই, চট জলদি উত্তর দিতে হবে, নাও ইটস আ চ্যালেঞ্জ ফর ইউ। হ্যাঁ, ও মাই গড, কয়েকটা কোয়েশ্চেন করব, এবং আমার মনে হয় না আপনি 10-20 সেকেন্ডের বেশি পাবেন, খুব চট যদি মাথায় যেটা আসে। নাও আমি শুরু করব আপনাকে কোয়েশ্চেনগুলো দিয়ে। নাও যদি প্রথমেই বলি, আপনার ক্যারিয়ারের একটা বেস্ট অ্যাডভাইস যেটা আপনি পেয়েছেন। কখনোই ফোকাস বদলাবা না। দ্য বুক চেঞ্জড ইউর লাইফ। অনেক বই আছে, বাট রিসেন্ট পড়া বইয়ের মধ্যে আমি যদি বলি, আমি ইকিগাইকে সাজেস্ট করব। হ্যাবিট দ্যাট এভরি প্রফেশনাল শুড ডেভেলপ। হেলদি লাইফস্টাইল। বিগেস্ট ইন্সপিরেশন? আমার বাবা। কফি অর টি? টি। And you said you are a morning person, right? But কোন সময়টায় উঠলে ভালো হয়? ওই যে সূর্যের সাথে রেস, সূর্যের আগে। যদি রিয়েল এস্টেট না হতো, তাহলে কোন ক্যারিয়ার চুজ করতেন? আমি অন্য কিছু চিন্তাই করি না, বাট আই এম সো প্যাশনেট টু দিস। আই এম ডুইং সি ফিশিং, আই এম অলসো প্যাশনেট টু দ্যাট। বাট আপনার যদি চয়েস করতে বলেন, ডেফিনেটলি রিয়েল এস্টেট ইজ মাই লাভ। One word that describes your success. Blessings of Almighty. যদি আপনার কাছে একটা সুপার পাওয়ার থাকে, তাহলে আপনি কি করবেন? কোন কাজটা করবেন এই মুহূর্তে? সুপার পাওয়ার আসলে, নাও ইউ আর আ সুপারম্যান। বাংলাদেশের সব মানুষের হার্টটাকে পরিষ্কার করে বাংলাদেশের মানুষের ইন্টিগ্রিটিটা বদলে দিতাম। সততা, মানে সৎ মানুষের খুব অভাব, মানে আমার কাছে মনে হয়। এবং ওই যে আপনি একটু আগে বলছিলেন যে অনেক জেলাসি, অনেক, তো হার্টটা পরিষ্কার করে দিলে মনে হয় এই জিনিসটাও থাকতো না।
মানুষকে পিছে ধরে টানা, উপরে যারা উঠতে যাচ্ছে নিচে নামানোর চেষ্টা, এই জিনিসগুলো থাকতো না। আর পাশাপাশি হার্ট পরিষ্কার থাকা মানে হচ্ছে ইন্টিগ্রিটি ভালো থাকা, সৎ থাকা, সৎ হয়ে যেত, ফোকাস ক্লিয়ার থাকা। লাস্ট কোয়েশ্চেন, আপনি যখন হায়ার করতে যান কি দেখেন? আমি ওই ব্যক্তিটার দেখি। আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনি স্কিল যতই চেষ্টা করেন শিখাইতে পারবেন, এফোর্ট দিলে শিখাইতে পারবেন, কিন্তু পার্সোনালিটি এটা আসলে খুব বেশি শিখানোর কিছু নাই। মানে আমি পার্সোনালিটিটা দেখি। আপনি 22 বছর আগে যদি আবার আপনি ফিরে যান, আপনি এই বয়সের রিমন 22 বছর আগে রিমনকে কি অ্যাডভাইস দেবে? 22 বছর আগের রিমনকে, 22 বছরের আগের রিমনকে এখনকার রিমন কি অ্যাডভাইস দেবে? কঠিন প্রশ্ন। পড়াশোনায় আরেকটু ফোকাস করা উচিত ছিল, সেটাই হয়তো অ্যাডভাইস করবো। Fantastic. Good. You did fantastic. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে আসছি নাও। যেহেতু রিমন ভাইকে পেয়েছি, ওনাকে চ্যালেঞ্জ ছাড়া তো ই করা যায় না। ইনফ্যাক্ট আমি জানি না আপনাকে কতটুকু চ্যালেঞ্জের মধ্যে আমি রেখেছি। নাও ইটস আ 1 minute চ্যালেঞ্জ, রিমন ভাই। Thousands of people are watching us. Now in 1 minute, advise them for their career or personal or whatever. It's your time, 60 seconds. And your camera is there. আমি যদি বলি, একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে জীবনে ফোকাসটা ঠিক রাখতে হবে। আর আমরা অনেকেই অনেক কিছু খুব শর্টকাটে পেতে চাই। এতক্ষণ আমাদের কনভারসেশন শুনলেন, সেখানে মনে হতে পারে যে খুব কুইক অনেক কিছু হয়ে গেছে। আসলে জীবনে এত কুইক এত কিছু হয় না। মানে শর্টকাট বলে কিছু নাই জীবনে। আপনার পরিশ্রম করতে হয়, ডেডিকেশন লাগে, লেগে থাকতে হয়, অ্যান্ড ওই যে আমি বলেছি যে প্যাশনেট হইতে হয়। সো যেটাই করি না কেন আমাদের ওই কাজকে ভালোবাসতে হবে, প্যাশনেট থাকতে হবে। এবং এর পাশাপাশি আমি বলবো যে দায়িত্বশীলতা আপনার কাজের প্রতি অ্যান্ড পরিবারের প্রতি, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার যদি বাবা মা বেঁচে থাকেন তাদের প্রতিও টেক কেয়ার করতে হবে, নিজের পার্টনারের প্রতি টেক কেয়ার করতে হবে। অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আরেকটা বিষয়, সেটা হচ্ছে নিজের সন্তান যারা আছে তাদের আপব্রিঙ্গিংয়ের সময়টা নিজেকে এক্সাম্পল হিসাবে তৈরি করতে হবে। মানে আপনি যেরকম, আপনার সন্তানরা আপনাকে দেখে, আপনি মুখে অ্যাডভাইস করার দরকার নেই। মানে আপনি যেভাবে নিজেকে উপস্থাপন করবেন, আপনার কাজ দেখে আপনার বাচ্চারা যেন আপনার কাছ থেকে শিখতে পায়। আপনি আপনার পার্টনারের সাথে কী আচরণ করেন, আপনার বাসার মেয়েদের সাথে কী আচরণ করেন, আপনার গাড়ির সফরের সাথে কী আচরণ করেন, আপনার বাবার সাথে কী আচরণ করেন, সেটা আপনার সন্তানরা দেখে দেখে শিখে। সো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আমার বিশ্বাস আমরা যদি এই জিনিসগুলো মেনটেন করতে পারি, তাহলে আমাদের ডেফিনেটলি আমাদের মানে দুনিয়ার যেমন সাফল্য আমরা পাবো, পরকালেও আমাদের সাফল্য নিশ্চিত হবে। থ্যাংক ইউ। Thank you, Rimon bhai. Thank you so very much. It was wonderful time that I personally spent with you, and I learned a lot. এবং অনেক কিছু টেক অ্যাওয়ে আমার নিজের জন্য ছিল। থ্যাংক ইউ সো ভেরি মাচ, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট দ্য ওয়ে ইউ formally or informally you shared everything with us. No, I was very normal. And we are very fortunate that you are pleasure is mine. Thank you very much for having me, and thank you এতক্ষণ যারা আমাদেরকে দেখলেন, অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, that was an incredible conversation with Tanvir Sharia Rimon, যিনি Rancon-এর one of the CEOs এবং managing organizations like real estate and sea fishing. আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি যে যে কোনো ডিসকাশন যখন চলে সেখানে অনেক টেকঅ্যাওয়ে থাকে। আমি আপনাদের সবাইকে গ্যারান্টি দিয়ে বলছি, আজকের এই পুরো কনভারসেশনটা যদি আপনারা শোনেন, আপনার পার্সোনাল, প্রফেশনাল অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটিতে আপনি অনেক টেকঅ্যাওয়ে পাবেন, যেটা আপনার ক্যারিয়ার বা আপনার জার্নিতে হেল্পফুল হবে।
আপনারা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না skill.jobs-এর যেখানে আমাদের এই শোটি টেলিকাস্ট হবে, আমাদের ফেসবুক, আমাদের ইউটিউব বা আমাদের লিঙ্কডইন পেজ বা চ্যানেলে। সো আমি আশা করব যে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। মিট দ্য লিডার সিজন 3 উইথ কে এম হাসান রিপনের আজকে ফার্স্ট এপিসোড হয়ে গেল। নেক্সট এপিসোডের জন্য হয়তো আমি আপনাদের আবার পাবো অ্যাজ আওয়ার ভ্যালুড গেস্ট অডিয়েন্স। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড প্লিজ মেক শিওর দ্যাট আপনার কোনো না কোনো একটি কাজে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে একটি পরিবর্তন ঘটেছে, so that you can become a change maker, because we need change makers.